আপনারা জানেন যে বাংলাদেশের খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, সেই সালমান শাহ হত্যা নাকি আত্মহত্যার শিকার হয়েছিলেন, সেই বিষয়টি নিয়ে সম্প্রতি সময় বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে একজন রাবেয়া সুলতানা রুবি, যিনি তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেছিলেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। গত 22 বছর ধরে ঝুলে থাকা এই ঘটনাটি, এই মামলাটি নতুন করে ফিরে এসেছে এবং বিভিন্ন মহল থেকে নিয়ে আলোচনা চলছে। সেই রাবেয়া সুলতানা রুবি এতদিন পর্যন্ত প্রবাসী সাংবাদিকদেরকে এড়িয়ে চলছিলেন, কিন্তু টাইম টেলিভিশনের কাছে তিনি জানাচ্ছেন আমাদের সঙ্গে তিনি আজকে উপস্থিত আছেন এবং সেদিনের ঘটনা কি হয়েছিল, কেন এত বছর পরে তিনি মুখ খুলেছেন, কেন তিনি নিজেকে কখনো মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন, পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা। আমাদের সঙ্গে আছেন রাবেয়া সুলতানা রুবি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আর আমাদের সঙ্গে আছেন টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যে আমরা প্রথমেই একটু আসতে চাই রাবেয়া সুলতানা রুবি আপনার কাছে, যে কেমন আছেন আপনি? নিউ ইয়র্কে এসে তো ভালো আছি, ফিলাডেলফিয়াতে তো ভালো ছিলাম না। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। আপনি কখনো বলছেন আপনি ফিলাডেলফিয়াতে আছেন, কখনো বলছেন আপনি নিউ ইয়র্কে আছেন, কিন্তু আজকে আপনাকে রাস্তায় পাওয়া গেল নিউ ইয়র্কের। এই বিষয়টা কেন এইভাবে করে আসছে, আপনি আমাদেরকে একটু বলতে পারেন কি করছেন? আমি বুঝতে পারছিলাম যে আমাকে মেরে ফেলা হবে খুব খুব জলদি। মানসিক ভারসাম্যহীনতা বলে আমাকে যদি মেরে ফেলে এবং প্রুফ করে যে আমি সুইসাইড করেছি, সবাই বিশ্বাস করবে। কারণ আমার নেইবারহুডে এমন একটা সিচুয়েশন 15 বছর ধরে করা হয়েছে যে বলা হয়েছে যে আমি মানসিক ভারসাম্যহীন, বাংলায় বলে, কিন্তু আসলে কিন্তু আমার ডিপ্রেশন ছিল। যেটা এটা কি বলে ডিপ্রেশনে, হতাশা, বিষাদগ্রস্ততা, এগুলো বলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিষণ্ণ হব। যে মানুষ বাবা মা ভাই যারা 40 বছরের জীবন বাংলাদেশে ফেলে এসছে, এখানে এসে আইসোলেটেড করা হয়েছে ওকে একটা জায়গায়। সকালে যাও, আমি চাকরি পেয়েছি আমেরিকা আসার 20 দিন পর। এই 20 দিন থেকে আমি শুধু চাকরিই করছি। চাকরি চলে যায়, আবার নতুন চাকরি খুঁজো, আবার চাকরি চলে যায়, আবার নতুন চাকরি খুঁজো। আমার জীবনটাই ছিল যে আমি চাকরি করব, সকালে যাব, বিকাল দুপুরবেলা বাজার করে নিয়ে আসব, রান্না করব, ঘর সাংসারিক হব, আর নিজেরে বলবো তুমি খুব ভালো কাজ করছো। তো আপনি বিষণ্ণতার জন্য কি কোনো ডাক্তার দেখাচ্ছিলেন? 2011 পর্যন্ত দেখিয়েছি। তারপরে আমি নামাজ পড়া শুরু করেছি, রেগুলার বেসিস কোরআন শরীফ পড়া শুরু করেছি। বিষণ্ণতা আর থাকে নাই। আমি যে জিনিসটা আপনাকে জানতে চাই, আপনি যে বারবার একটা কথা বলছেন যে আমাকে চিত্রিত করা হয়েছে একজন মানসিক রোগী হিসেবে, আমাকে করা হয়েছে এই হিসাবে, রাইট? আমাকে বলা হচ্ছে এটা যে তোমার কারা এটা করছে? এটা আমার হাজবেন্ডও বলছে, আমার বড় ছেলেও বলছে। কেন বলছে? ওরা আমাকে বারবার বুঝাতে চাচ্ছে যে তোমার মানসিক ভারসাম্যহীনতা আছে, ইউ নিড টু গো টু দ্য ডক্টর বিকজ ইউ নিড মেডিসিন, মেডিকেল হেল্প, প্রফেশনাল হেল্প। এটা আমার ছেলের কথা, আর আমি এটা কোনোদিনই মানি নাই, কারণ আমার নিজেকে আমার থেকে ভালো কেউ চিনে না। কিন্তু আপনি ফেসবুকে বলছিলেন যে আপনার বাইপোলার ডিসঅর্ডার আছে। ওটা ওরা বলেছে। আর এটা আমার বলার একটা কারণ আছে। আমি নিউ ইয়র্ক থেকে যখন ফেরত যাই এই ভিডিওটা করার পরে, তখন আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা করি নাই। এটা নীলা ভাবির জন্য মেসেজ ছিল। সেটি আপনি তাকে ফোনে করতে পারতেন, আরো অনেক ভাবে। আমি কেমন করে ওনার ফোন নাম্বার পাবো? কোথার থেকে পাবো? আজকে যদি আজকে আপনারা যে এসছেন, তুমি করে বলি, ছোট মানুষ, তোমরা যে আমাকে খুঁজে পেয়েছো, ওই রাস্তার থেকে যদি আজকে সকাল আমি এখানে আসার পরে যদি ওই মেয়েটা যদি আমার হাতটা ধরে না নিয়ে ওর বাসায় নিয়ে যেত, আমি কোথায় থাকতাম আজকে নিউ ইয়র্কে? আমার পুরা ভরা সংসার ছেড়ে আমি চলে আসছি, যেখানে আমি লিখেছি যে লাইফ ইজ সো বিউটিফুল। তারপরে আমি কনফেশন করেছি যে হ্যাঁ, আমি যা বলছি সামিরার ব্যাপারে মিথ্যা। কেন বলেছি? আমার জীবন রক্ষার জন্য। আমার হাজবেন্ড। আপনার জীবনকে কে এরকম একেবারে হুমকির দিকে ঠেলে দিল কেন? এরা কারা? হু দে আর? আমার হাজবেন্ডের ফ্যামিলি। আপনার হাজবেন্ড কে? আপনার হাজবেন্ড কে? আমার হাজবেন্ডের নাম চ্যানলিন চ্যান। আমি ওকে বিয়ে করেছি ও ঢাকাতে যখন আমাদের বিয়ে হয়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার বিয়ে হয় 1997-এ, কিন্তু আমি ওর সাথে থাকা শুরু করি হলো 1986 থেকে। কিন্তু সমাজ আমাদের জানতো স্বামী স্ত্রী, কিন্তু যেহেতু ও ধর্ম চেঞ্জ করবে না, আমি ওটাকে সম্মান করেই আমি ভেবেছি যে ও আমার আল্লাহর কাছ থেকে আমার আগের স্বামীর মতো একজন মানুষ দিয়েছে আল্লাহ। তো আমি এই জিনিসটা, আর এক বাচ্চার মা ছিলাম, তো বিধবা, 5টা বছর জীবন কাটিয়েছি।
আমার বাচ্চার ভবিষ্যতের জন্য একজন মানুষ আমার দরকার ছিল। একা থাকলে অন্য জিনিস থাকতো। ওনার সাথে পরিচয় কিভাবে হয়েছিল আপনার? আমি ঢাকায় বেড়াতে এসেছিলাম, আজরা জেবিন আছে না, ও আমাদের বাসায় ম্যাজিক দেখাতে কুমিল্লাতে গিয়েছিল। তো কুমিল্লাতে যখন যায় তখন আব্বা আমাকে বলেছিল, আব্বা একটা সংগঠনের চেয়ারম্যান ছিলেন, ওই সংগঠন আজরা জেবিনকে নিয়ে যায় কুমিল্লাতে ম্যাজিক দেখানোর জন্য। তখন আব্বা এসে আমাকে বলল যে তুমি কি মা তোমার রুমে একটু আজরা জেবিনকে থাকতে দিবা? তো আমি বললাম যে ঠিক আছে। তো ওই থাকতে যে প্রথম দিন ওর সাথে কথা হয় নাই, দ্বিতীয় দিন অনেক কথাবার্তা হওয়ার পরে তো বললো যে রুবি তুমি ঢাকায় যাবা। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, আর ঢাকায় গেলে আমি ইউজুয়ালি আমার শ্বশুর বাড়িতে থাকতাম। যে আমার শ্বশুর ছিলেন মেজর জেনারেল AFM আব্দুল হক, যিনি আমার হাজবেন্ডের ফাঁসির সময় যে 12 জন অফিসারের ফাঁসি হয়েছিল একসাথে 13 হত্যাকাণ্ড, হ্যাঁ, উনি তখন আমার শ্বশুর ছিলেন আইজি প্রিজেন্স। ওনার নাম ছিলেন মেজর জেনারেল AFM আব্দুল হক। উনি এখন বেঁচে নেই, অবশ্যই অনেক বয়স হয়ে গিয়েছিল। তো ওনার আন্ডারেই যে আমার হাজবেন্ডের ফাঁসি হয়। তো বাবার আন্ডারেই কিন্তু ছেলের ফাঁসি হয়। যাই হোক, তো আপনার সাথে পরিচয় হলো আপনার হাজবেন্ডের? আজরা জেবিন তখন আব্বার কাছে যে পারমিশন চাইলো যে আমার কিন্তু ঢাকায় গেলে, কিন্তু কুমিল্লা থেকে ঢাকায় গেলে আমার কিন্তু দুইটা জায়গাতেই আমি থাকতে পারতাম, সেটা হলো শ্বশুর বাড়ি আর আমার বড় বোনের বাড়ি। তো জেবিন তখন আব্বার কাছ থেকে পারমিশন নিল যে আঙ্কেল রুবি কি আমার সাথে যেতে পারে, থাকতে পারে। তো ওর এখানে থাকার সময় এই একটা লাঞ্চ সাকুরা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া ছিল। তখন যে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়, ওর জেবিনদের বন্ধু বান্ধবদের মধ্যেই ও একজন ছিল। তো ওইভাবেই পরিচয়, এবং সেকেন্ড ডেতে ও আমার বিয়ের প্রপোজাল দেয়। মানে দ্বিতীয় দিনও ওদের সাথে দেখা হয়, প্রথম দিন দেখা হয় খাওয়ার সময়, দ্বিতীয় দিন আবার দেখা হয় চন্দ্রাতে। তখন যে আমি চন্দ্রাতে দোলনা চলছিলাম, আমি দোলনা চড়তে খুব পছন্দ করি, তখন ও আমার হাত ধরে বলছিল যে হাত ধরছে যখন, তখন আমার খারাপ লাগছে। আমি ভাবছি যে ও আমার ভাবছে খারাপ মেয়ে। তো আমার একটু চোখে একটু ইশারায় আমি বলছি যে এরকম আমার ফিলিংস বুঝতে পারে, ও আমার হুট করে বলছে যে আমি তোমারে বিয়ে করতে চাই। তখন আমি জানতাম না যে ও খুব ভালো বাংলা বলতে পারে। তো আমি ওর জানে না আমার সম্বন্ধে কিছু। তখন আমি বললাম তুমি তো কিছু জানো না আমার সম্বন্ধে। তখন ও বললো যে জানাও। তো আমি বললাম যে ঠিক আছে, আমার 2 সপ্তাহ সময় তো, আমি একটু চিন্তা করে দেখি। তো এর মধ্যে আমার শ্বশুর বাড়িতে ওরে নিয়ে গেলাম, আমার সার্কেল দেখালাম। এর মধ্যে তারপর আমি যে ইয়েস বললাম, ওরে একটা অপশন দিলাম যে তুমি আবার সেকেন্ড একটা চিন্তা করো, কারণ তুমি যদি সিঙ্গেল মেয়ে বিয়ে করো, যে সমস্যাগুলি তোমার হবে না, আমি ম্যারিড এক বাচ্চার মা, তোমার সেগুলি সমস্যা হবে। তো ওরা একটা আবার চিন্তা করার সময় দিয়ে তারপর ও এসে বললো যে না, ওর ডিসিশনে ও আছে এখনো। তো এইভাবে পরিচয়, এবং আমরা 86 থেকে বাসা ভাড়া নিয়ে উত্তরাতে ও আমারে রাখা শুরু করলো। ও বেশিরভাগই রেস্টুরেন্টে থাকতো, 6 মাস ও থাকতো ওর বাবা মার সাথে, খুব সবসময় থাকতো। তো জীবনটা এরকমই ছিল যে কেটে গেছে ওর সাথে 32টা বছর। জি আপা, 32 বছরের আরো অনেক গল্প আমি শুনবো। আমাদের সঙ্গে কিন্তু দর্শকরাও আছেন, এবং একজন সালমা আলম নিউ ইয়র্ক থেকে আপনার জন্য প্রশ্ন রেখেছেন একটি, যে আপনি এত বছর পর আপনি যে এখন মুখ খুলেছেন, এজন্য আপনাকে অনেক সাধুবাদ জানিয়েছে, আপনাকে অনেক প্রশংসা করেছে। সেই সঙ্গে জানতে চেয়েছে 21 বছর কেন লাগলো সালমান শাহ হত্যা নিয়ে আপনার কথা বলতে? গত মাসের আগে পর্যন্ত তো আমি কিছুই ওরকম চিন্তা করার সুযোগ পাইনি। আমি গত মাসের এমন একটা সিচুয়েশনের মধ্যে আমাকে ফেলেছিল। বাসা কিনেছে, তো এমন একটা জায়গায় বাসা কিনেছে, পুলিশ স্টেশন পাশে আছে, খুব সহজে প্রমাণ করে ফেলেছে যে আমি মেন্টালি আনস্টেবল। জি, খুব সহজে কিভাবে প্রমাণ করে ফেলেছে? এবং 21 বছর আপনি বলছেন, আপনি কারণ বারবার আমি যে নালিশ করছিলাম পুলিশ স্টেশনে, কিন্তু আমি কিছুই প্রুভ করছিলাম না। আমি বারবার নালিশ করছিলাম। কি নালিশ করছিলেন? আমার হাজবেন্ড আমার অন্য কিছু করে, অন্য মেয়ে মানুষ বা কিছু, ওরা বলছে যে ডিভোর্স করো। কখনো আমি বলছি যে আমাকে আইসোলেটেড করে রাখা হয়েছে, তো ওরা বলছে যে যাও ফাইল করো। কখনো বলেছে যে তুমি শেল্টারে যেতে পারো, আমি বলছি যে শেল্টারে কি জন্য যাব? ওর যদি, আমার হাজবেন্ডের যদি বাড়ি হয় তাহলে তো আমারও বাড়ি। তো এইসব জিনিসে আর একা ছিলাম, তো যদি পরিবার বা ফ্যামিলি থাকতো, বন্ধু বান্ধব থাকতো, তাহলে হয়তো ওদের সাথে শেয়ার করতে পারতাম। আপনার 2টো ছেলে আছে? আমার 2 ঘরের 2 ছেলে। আমার বড় ছেলে হলো ক্যাপ্টেন জামিল হকের ছেলে, আর ছোট ছেলে হলো আমার এখনকার হাজবেন্ড
চ্যানেলিন চ্যানেল। তাদের কাছ থেকে কি আপনি যথেষ্ট সহযোগিতা, মানসিক যে সাপোর্ট দরকার, আপনি যে ধরনের পরিস্থিতির কথা বলছেন, আপনাকে আইসোলেটেড করে রাখা হয়েছে, আপনাকে মানসিক ভারসাম্যহীন দেখানো হচ্ছে, সেই ব্যাপারে আপনার ছেলেদের কাছ থেকে আপনি সহযোগিতা পান? আমার মনে হয় যে ভিকি মানে আমার বড় ছেলে খুব ভালো করেই জানে যে ওদের ক্ষমতা কত। এই জন্যই ওর প্রথম দায়িত্ব হলো মাকে সেভ করা। আর ওর সেভ করার একটাই কারণ, একটাই ওয়ে, যেহেতু ও নার্স এমনিও, যে আমার মাকে যদি কোনো রকমে মেন্টালি আনস্টেবল বলা যায়, বাইপোলার ডিসঅর্ডার আছে, ও হসপিটালে থাকতে হবে, তাহলে সবসময় একটা অবজারভেশনে থাকবে ডক্টরের। বুঝতে পেরেছেন? ওর ইন্টেনশনটা হলো যে আমি যদি রেগুলার বেসিসে ডক্টরের কাছে যাই, তাহলে ও জানবে যে আমি এখনো জীবিত আছি। আর যদি বাসার ভিতরে আমি থেকে যাই, আমারে খুন করে ফেললেও আমারে কোনোদিন কেউ জানবে না। আমারে কেটে যদি খুন করে একটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়, কে আমার খোঁজ নিবে? আমরা একটু এইটা সঙ্গীত প্রশ্ন, যে আপনি বলছেন যে আপনি তো এখন ফিলাডেলফিয়াতে, প্রশ্নের উত্তর তো দেই নাই রে মা। তুমি তো প্রশ্ন করছিলা যে এত বছর পর, 21 বছর পর, ঠিক না? বলছেন গত মাসে আমি যখন টরন্টোতে বেড়াতে যাই আমার ছেলের কাছে, কানাডাতে, তখন আমার হঠাৎ করে আমি কিচেনে কাজ করছিলাম, রান্নার জিনিসপত্র, তখন আমি ওরে ডাক দিলাম। আমি ডাক দিয়ে বললাম যে বিকন, আমি বিকন ডাকে, আমি বলি বাবু এদিকে আয় তো, তোর একটা কথা জিজ্ঞেস করি। তো বললো যে হ্যাঁ বলো মা। আমি বললাম যে বাবু, তুই অনেকদিন আগে আমার সামিরার নিয়ে একটা কথা বলতেছিলি যে সামিরা তোরে কিছু দিছিল, আমি এরকম করেই কথা বলি ওর সাথে। তখন বলে যে হ্যাঁ মা, একটা পোটলা দিছিল, আমি আর কিছু দেখি নাই, আমি জাস্ট এক ছাদ থেকে আরেক ছাদে ফেলে দিচ্ছি, আর নিচের থেকে সবাই দেখে হু 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 করতেছিল, সবাই দেখছে। তখন আমি বললাম যে ও, এই জন্যই নীলা ভাবি কেসের মধ্যে আমার নাম দিচ্ছে, কারণ কোনো না কোনো ভাবে উনি শুনছে এই জন্য ঘটনা। জি, আমরা দেখেছি যে আপনি এই জিনিসটা আগেও বলেছেন। এখন আপনি যেটা এমনও বলেছেন যে আপনার ছেলের সঙ্গে, ভিকির সঙ্গে আপনি এই হত্যাকাণ্ড বা যেটাই হোক না কেন, এই মৃত্যু রহস্য নিয়ে কখনো আলাপ করেননি। আমি ভিকির সাথে দুইটা জিনিস ভিকি আমারে বলেছে। একটা হলো এই ঘটনাটা, আরেকটা ঘটনা বলেছে যে আমার 17 বছরের ছেলে খুব ওয়ার্কআউট করতো, মানে নিজের ফিজিক তখন তো সুন্দর হতে চায়। সামিরা ওর হাতে টেপে একদিন ধরেছিল। আর মেয়ে মানুষ হিসাবে আমি কিন্তু এই জিনিসটা খুবই লজ্জাজনক জিনিস, যে তুমি একটা ছেলের গায়ে হাত দিয়ে তো ওর মাসেল পরীক্ষা করবা, এটার ইন্টেনশনটা কি, এটা মেয়ে মানুষ হিসেবে আমি বুঝি। এই জিনিসটা ও অনেক আগে বলেছে আমার। আপনি মুখ খুললেন কেন হঠাৎ করে এই 21 বছর পরে বলেন এটা? হ্যাঁ, কারণ সব ঘটনা মিলিয়ে আমি একটা জিনিস দেখেছি। ঘটনা তো আমি জানি অনেক কিছুই। ইমন আর সামিরা যখন স্কার্টেনি মুভ করে, ওরা তো আমার সামিরা তো প্রায়ই আসতো আমার বাসায় গল্প করার জন্য বা বিউটি পার্লারে কিছু করার জন্য। আমার ছোট ভিজে গেছে, একটু পানি খাবো যে? হ্যাঁ দিচ্ছি। আমি আপনার জন্য একটু পানি দিতে হবে, আমার গলা শুকিয়ে গেছে। আমরা পানির ব্যবস্থা করছি আপনার। সো আপনি ওই ঘটনাটা বলেন। হ্যাঁ, তো সামিরা আসতো আপনার বাসায় সবসময়, আপনার পার্লারে আসতো? ইমন না থাকলে, ইমন শুটিং এ থাকলে, ইমন থাকলে আসতো না। সরি, আমি সালমান শাহ বলতে পারবো না, কারণ আমি ওর ইমন হিসাবেই। না না, ঠিক আছে। হ্যাঁ, ইমন আসলে বলতো, ইমন যখন বাসায় ফিরে আসতো তখন দারোয়ান খালেক এসে ওরে ডেকে নিয়ে যেত। দুইটা ঘটনা জানি আমি সামিরার জীবনে, অনেক ঘটনা জানি। যেমন স্কার্টেনে মুভ করার পরে বেশিরভাগ ফোন কিন্তু ওর ইমনের বাসায় ফোন ছিল না। নীলা ভাবিও যদি ফোন করতো আমার বাসায় ফোন করতো, সামিরার মা লুসি ফোন করলেও আমার বাসায় ফোন করতো। তো এই ঘটনাগুলি আমি কিছু কিছু জানি ওদের সম্পর্ক নিয়ে, যে কিরকম সম্পর্ক ছিল। যেমন লুসি তো এই বিয়ে স্বীকার করেনি, তো স্বীকার না করে এগুলি আমি শুরু করছি আগের থেকে, কারণ আমার স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো আমি একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য, যে ইমন এবং আপনার এই পরিচয় কিভাবে হলো, সম্পর্কটা আপনাদের কি কম ছিল? আমি নীলা ভাবি দিদি, 81 সনে আমার হাজবেন্ড যখন মারা যায়, তখন আমি বিধবা হয়ে আমার বাবার কাছে ফেরত গেছি বাচ্চা নিয়ে। নীলা ভাবি আর ভাই তখন পোস্টিং ছিল কুমিল্লায় ম্যাজিস্ট্রেট হিসেবে। তো আব্বারা লায়ন ক্লাব করতেন, আম্মা লায়ন্স ক্লাব করতেন। তো ওইভাবে আসা যাওয়া ছিল বাসার মধ্যে। আর উনিও মেম্বার ছিলেন, ভাইও মেম্বার ছিলেন।
আর মানে আপনাদের পারিবারিক সূত্রে না, পরিচয়। আপনাদের বাসা কি পাশাপাশি ছিল, আপনার আর ইমনের না বাসা? না 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 না। আচ্ছা। আমাদের বাসা একদিকে ছিল, আমি থাকতাম বাদুরতলা আর ভাবিরা থাকতো রানীর বাজারে। না না, ইমনের ঘর, ইমন যে বাসায় থাকতো, ইমন এবং ইমন সামিরা। তখন ছোট ছিল, 10 বছর। না, ইমন যখন বিল্টু ইমন থেকে ছোট ছিল অবশ্যই। সামিরা ইমন যখন বিয়ে করলো, এই যে বললেন আপনি, আপনার বাসায় ফোন করতো দুই পক্ষই? না, সামিরা বিয়ে করার আগে আমি ঘটনা বলি। সামিরার বিয়ের খবর পাই আমি নীলা ভাবির কাছ থেকে। আমার পার্লারে নীলা ভাবি একদিন এসে হাজির হয়ে বলে যে, রুবি তুমি কি জানো ইমন এরকম সামিরারে বিয়ে করছে? আমি কিন্তু জানি নাই। তো কথায় কথায় উনি বলছে যে তুমি লুসিরে বলো এই বিয়েটা অ্যাকসেপ্ট করে নিতে। তো আমি বলছি ঠিক আছে ভাবি। তো ভাবি অ্যাড্রেস দিয়ে গিয়েছিল, তো আমি গ্রিন রোডের পাশে গিয়েছিলাম। আচ্ছা, সামিরা এবং সালমান শাহ দুজনের, আপনার ভাষায় যিনি ইমন, দুজনের মধ্যে আসলে সমস্যাটা কোথায় ছিল, কেন আসলে সামিরার দিকে হত্যার অভিযোগটি যাচ্ছে, এই বিষয়গুলো আমরা জানবো। আপনি একটু পানিও খাবেন, আর আমি দর্শকদেরকে একটু বিরতিতেও নিয়ে যাব। ফিরছি একটু পরেই ইনশাআল্লাহ। ফেস্টিভ্যাল টাইম টেলিভিশনের প্রথম আয়োজন অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার ফেস্টিভ্যাল। উন্মুক্ত আকাশের নিচে ফেস্টিভ্যাল ঘিরে থাকবে জমকালো অনুষ্ঠানমালা। এছাড়াও থাকছে দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণ। আগামী 13ই আগস্ট রোববার অনুষ্ঠিত হচ্ছে সামার ফেস্টিভ্যাল। 38 স্ট্রিট বিটুইন 36 অ্যাভিনিউ নর্দার্ন বুলেভার্ড। স্টল বরাদ্দ চলছে। আজ যোগাযোগ করুন আব্দুল কাদের চৌধুরী শাহীন, ফোন 646-633-3647, সৈয়দ ইলিয়াস খসরু 646-291-7408। টাইম টেলিভিশন ব্রুশ ফিশার সামার ফেস্টিভ্যালে আপনিও আমন্ত্রিত। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accidents, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবৎ অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। আপনি কি প্রাইভেট কার কিনতে চান কিংবা টিএলসি ওভারলেট? আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সেবা সুবিধার মধ্যে রয়েছে লিজ অ্যান্ড ফিনান্সিং ফর নিউ হোন্ডাস, ক্যাশ অর ক্রেডিট কার্ড পারচেস অ্যাভেলেবিলিটি, ওয়ার্ক উইথ মেনি ব্যাংকস অ্যান্ড লেন্ডার্স, স্পেশাল অর্ডার্স অ্যান্ড ডেলিভারি। নো ক্রেডিট, ব্যাড ক্রেডিট, নো প্রবলেম। আমাদের এখানে অনেক রকমের মডেলের গাড়ি পাওয়া যায় এবং সকল প্রকার গাড়ির খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়। আজই যোগাযোগ করুন। সিলেট মোটরস, 161-05 Hillside Avenue, Jamaica, New York 11432, phone 718-523-3044, www.siletmotors.com. Silet Motors, you work, you drive. ফেস্টিভ্যাল টাইম টেলিভিশনের প্রথম আয়োজন অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার ফেস্টিভ্যাল। উন্মুক্ত আকাশের নিচে ফেস্টিভ্যাল ঘিরে থাকবে জমকালো অনুষ্ঠানমালা। এছাড়াও থাকছে দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণ। আগামী 13ই আগস্ট রোববার অনুষ্ঠিত হচ্ছে সামার ফেস্টিভ্যাল। 38 স্ট্রিট বিটুইন 36 অ্যাভিনিউ নর্দার্ন বুলেভার্ড। স্টল বরাদ্দ চলছে। আজ যোগাযোগ করুন আব্দুল কাদের চৌধুরী শাহীন, ফোন 646-633-3647, সৈয়দ ইলিয়াস খসরু 646-291-7408। টাইম টেলিভিশন ব্রুশ ফিশার সামার ফেস্টিভ্যালে আপনিও আমন্ত্রিত। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত। দেখছেন
টাইম ব্রেকিং, যেখানে আমাদের সঙ্গে অতিথি আছেন রাবেয়া সুলতানা রুবি, যিনি সালমান শাহ হত্যা নাকি আত্মহত্যা হয়েছে এই বিষয়ে বক্তব্য দিয়ে, সালমান শাহকে হত্যা করা হয়েছে প্রথমত এরকম বক্তব্য দিয়ে সম্প্রতি সময়ে আলোচনায় এসেছেন এবং এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলাপ করছেন রাবেয়া সুলতানা রুবি। এবং আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে সামিরা এবং ইমন মানে সালমান শাহর মধ্যে আসলে সমস্যা, দ্বন্দ্ব কি নিয়ে ছিল? প্রথম দ্বন্দ্ব ছিল, যেটা আমার জানা মতে, যেহেতু ফোন আসতো দুই বাড়ির থেকেই ওর কাছে, ইমনের যেহেতু ইমনের ফোন ছিল না, হোম ল্যান্ড ফোন ছিল না, তখন সেলফোনেরও মনে হয় এত প্রচলন ছিল না, ও মনে হয় পরে সেলফোন নিয়েছে। তো সেই সময় সেলফোন আসেনি। হ্যাঁ, তারপর যে ওর যখন ওর সামিরার মা যখন বিয়ে অ্যাকসেপ্ট করে নিল, তখন ওরা একটা রিসেপশনের পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো ওই রিসেপশন পার্টির মধ্যে যে কার্ড ছাপিয়েছিল, ওই কার্ডের মধ্যে পিতা মাতা হিসাবে ইমনের বাবা মার নাম ছিল না। তারা সামিরার মা বিয়ে অ্যাকসেপ্ট করছিলেন না কেন? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, ওই ঘটনাটা শুনি যে পিতামাতার নাম ছিল না কার্ডের মধ্যে, যার জন্য ভাবি আর ভাই রিফিউজ করেছে, নীলা ভাবি আর ভাই রিফিউজ করেছে যাওয়ার জন্য। এটা আমি সামিরার মুখ থেকে শোনা। তখন আমি ওকে বলেছিলাম যে তোমার বাবা মা এটা ঠিক করে নাই। তখন বলছে যে রুবি আন্টি, কার্ড তখন পাল্টানো যাবে না। তো ও যেভাবেই হোক ইমনকে নিয়ে গেছে, কিন্তু আমি যতটুকু জানি যে ভাই আর ভাবি নারাজ ছিলেন। এটা সামিরার মুখ থেকে শোনা। ওরা নারাজ ছিল কেন? কোনো কারণ নাই, কেন নারাজ ছিল? আমার আপনাকেই আমি একটা প্রশ্ন করি, আপনার ছেলে যদি বিয়ে করে কোনো মেয়েকে, আর মেয়ের পরিবার যদি কোনো রিসেপশন দেয়, আর আপনার নাম যদি ওর মধ্যে না থাকে, আপনি কিরকম ফিল করবেন? পিতা হিসাবে বিয়েতে কার্ডে যখন ছাপানো হয়, তখন যদি লেখা থাকে যে আমার মেয়ে সামিরা হক এবং শাহরিয়ার, যেটাই নাম ছিল ওর, চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ছিল না, আমি তার কার্ড দেখি না, এটা সামিরার কাছ থেকে শোনা যে ওর বাবা মা নাম দেয়নি। মানে সামিরার বাবা মা মানে সালমান শাহ, সাধারণত বিয়ের কার্ডে লেখা থাকে যে অমুক ছেলের সাথে আমার মেয়ে, ওখানে নীলা চৌধুরীর বা মানে ভাই ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনাদের কোনো নাম ছিল না। এবং অবশ্যই এটা অপমানজনক একজন মানুষের জন্য। কিন্তু যেদিন সালমান শাহ মারা গেলেন, সেদিন তো আপনি ওই বাড়িতে উপস্থিত ছিলেন। না না না, কেন আমি উপস্থিত থাকবো? আমি উপস্থিত থেকেছি যখন সুইটি ভাবি ফোন করে আমাকে বলেছে যে ইমন আত্মহত্যার চেষ্টা করেছে। সুইটি ভাবি কে? এই পাশের বাসাতেই থাকতো। আচ্ছা আচ্ছা, ইমনের পাশের বাসাতেই থাকতো। উনি আমাকে আপনি প্রথমে শুনলেন কিভাবে যে ইমন আত্মহত্যা করেছে? সুইটি ভাবি ফোন করেছিল। উনি প্রথম ফোন করে বললেন আপনাকে যে ইমন আত্মহত্যা করেছে। তারপরে আপনি কি করলেন? দৌড় দিলাম। দৌড় দিয়ে গেলেন ওই বাসায়? আমার হাজবেন্ড পিছন থেকে বললে যাইও না, যাইস না। তারপরেও গেলাম। কারণ গিয়ে আপনি কি দেখলেন? লিফটে উঠলাম, যখন লিফট বন্ধ হয়ে গেল, লিফট আবার চালু হলো, উপরে গেলাম, লিফটের দরজা খুললো, দরজার থেকে সোজা লিফট থেকেই সোজাসুজি ইমনের দরজাটা দেখা যায়, ইমন আর সামিরা যেখানে থাকতো। আমি বের হয়ে লিফট থেকে যখন রুমে ঢুকার আগেই আমি দেখি যে ইমনের বডিটাকে ধরাধরি করে কিছু লোক বের করছে। তখন আমি সাইডে সরে যেয়ে খালি ইমনের মুখটা দেখছিলাম। ওর পুরা মুখটা নীল হয়ে গিয়েছিল, ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল। আচ্ছা, একদম কালো হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি বলছিলেন আপনি যখন আপনি শুনেছিলেন আত্মহত্যা করেছে ইমন, আর চেষ্টা করেছে। যখন আপনি আসতে চাচ্ছিলেন, তখন আপনি বলছিলেন আপনার স্বামী আপনাকে আসতে বাধা দিচ্ছিল। ও বলছে যাইস না। কেন বলছে সেটা? কারণ ওর এটা ছিল যে ইমন যে সামিরাকে দুবার মেরেছিল, ওই ঘটনার একটা মিটিং হয়েছিল অক্টোবর 1995-এ, যখন আমার লাস্ট, যেদিন সামিরার সাথে আর ইমনের সাথে আমার লাস্ট দেখা হয়। অক্টোবর, আমার ডেট মনে নাই, অক্টোবর 1995 থেকে ইমন মারা যাওয়া পর্যন্ত একই রাস্তায় আমরা আসা যাওয়া ছিল গাড়ি দিয়ে গেলে। আমি কোনোদিন আর ওদের দেখিনি না সামিরাকে। কিন্তু আমি এই মারা নিয়ে কিন্তু সামিরার পক্ষেই কথা বলেছিলাম, কারণ যে মিটিংটা হয়েছিল, ওই মিটিং এর মধ্যে নীলা ভাবি ছিল, ভাই ছিল, সামিরার মা ছিল, কিছু পরিচালক ছিল। ইমন সামিরাকে মেরেছিল, মাঝখানে একটা মেরেছিল চরিত্রহীনতার দোষ। চরিত্রহীনতার দোষ মানে কার সাথে? তার কি চরিত্রহীনতা? কি প্রবলেমটা কোন জায়গায়? এটা তো আমি জানতে পারি না। মানে আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে কার সাথে সম্পর্ক? বা না, আমার মাথায় এটাই আসছে যে একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত তুলছে, এটা অন্যায়। আচ্ছা, আর ওইটা নিয়ে আমি কথা বলেছিলাম, নীলা ভাবিও শুনেছে, ওনার রাগ থাকতে পারে। আমি মিটিং এর মধ্যে এই কথা বলেছিলাম যে
ভদ্রলোকের ছেলেরা মা বাবা ভালো শিক্ষা দেয়, তারা তাদের ছেলে পেলে বউয়ের গায়ে হাত তুলে না। ইমন তখন বেডরুমে ছিল, ইমন কিন্তু এই মিটিং এর মধ্যে ছিল না, ইমন বেডরুমে ছিল। আমি জানি কি করে, ইমন যখন বের হয়ে আসে আমার সোজা বলল যে রুবি আন্টি আপনি আর আমার বাসায় আসবেন না। তো আমিও লাফ দিয়ে উঠে আমি বলছি তোমার বাসায় আসতে চাই কি? ওই আমার শেষ কথা ওর সাথে। আচ্ছা, তাহলে আপনার স্বামীর সঙ্গে আপনি যে বলছেন যে এই 2বার মারা হয়েছে সামিরাকে, ইমন 2বার মেরেছে। আচ্ছা দাঁড়ান সুলতান, একটা জিনিস জেনে নেই, এটা আমার মনে হয় দর্শকদেরও জানার আগ্রহ আছে। সেটা হচ্ছে যে আপনি যখন গিয়ে দেখলেন যে লোকজন ধরাধরি করে নিয়ে যাচ্ছে ইমনকে, রাইট, তারপরে কি হলো ঘটনাটা? তারপরে রুমের ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম যে ডাইনিং টেবিলের আর কিচেনের মাঝখানে মাটিতে সামিরা বসে আছে। বসে আমাদের দেখি রুবি আন্টি ইমন মারা গেছে, ইমন মারা গেছে, ওর জিব্বা বের হয়ে গেছে, আন্টি ইমন মারা গেছে। অফকোর্স আমার জন্য এর থেকে আর কষ্টের কিছু নাই, কারণ স্বামী আমি হারিয়েছি। ওকে সান্ত্বনা দিচ্ছিলাম আমার কোলের মধ্যে, মাটিতে আমিও বসে ওরে কোলের মধ্যে আমার মাথা রেখে ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, কারণ কেউ তো নাই উঠছে এর থেকে। কে ছিল না ছিল আমি কিচ্ছুই দেখি নাই, সত্যি কথা। এর মধ্যে অনেকক্ষণ পর নীলা ভাবিরে আমি শুনলাম যে বলতে, আমি তো মাটিতে বসেছিলাম, কে যাচ্ছে না, হঠাৎ নীলা ভাবির গলা শুনলাম যে সামিরা কাইন্দো না, কাইন্দো না, তুমি আমার ছেলেরে মারছো। তখন যে সামিরা বলছে আমি কেমন করে আপনার ছেলেরে মারলাম, এই জিনিস। তারপর তো আমার তো তখন লাশ পড়ে আছে, লাশ তো বের হয়ে আমি ঢুকার আগেই ওরা নিয়ে চলে গেছে। কিন্তু আপনি বলছিলেন যে সালমান শাহ কি তখন আসলে জীব সত্যি বের হয়ে গেছিল? আপনি মা তোমার আমি কথা বলি, ধরাধরি করে যখন একটা বডি এরকম করে বের করে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, আমি ফেসটা দেখছি এই অ্যাঙ্গেল থেকে, আপনি দেখেননি। তাহলে আরেকটা জিনিস বলি, নীলা চৌধুরী বলছেন যে সালমান শাহ কখনোই ঝুলন্ত ছিল না, কেউ তাকে ঝুলন্ত দেখেনি। আমি তো মা সেটা জানি না, আপনি দেখেছেন কিনা কোনোভাবে? আমি তো ওইখানে যাই নাই ওই সময়। না, আপনি যেটা বলছেন যে নীলা ভাবি বললেন সামিরা তুমি আমার ছেলেকে মেরেছো, উনি বললো আমি কি বললো ঠিক এক্স্যাক্টলি এরকম, সামিরা কাইন্দো না, কাইন্দো না, আমার কিন্তু মনে আছে, কাইন্দো না, কাইন্দো না, তুমি আমার ছেলেরে মারছো। তখন সামিরা বলছে যে আমি আপনার ছেলেরে কেমন করে মারলাম, এই জবাবটা আমার মনে আছে। আর তখন নীলা ভাবি বিল্টুরে বলছে, বিল্টু মানে ইমনের ছোট ভাই, বললো যে বিল্টু তাড়াতাড়ি তালা লাগাও বাসার মধ্যে। তখন আমাদের তো আর কিছু করার নাই, সবাই বের হয়ে আসছি, তো ব্যালকনিতে এসে সবাই বের হয়ে গেছে। আর আমার মাথার মধ্যে চলছে যে আমার হাজবেন্ড অলরেডি যাইতে নিষেধ করছে আমারে, তো এর মধ্যে বেশি না জড়াই। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে এটি আত্মহত্যা না এটা হত্যা? প্রথম কথা হলো এটা যে প্রিমেডিটেটেড মার্ডার, এটার অনেকগুলি কারণ আছে। আমি এই ঘটনা দিয়ে যখন আমার ছেলে বলছে যে পোটলা ফেলে দিয়েছে, একটা ওয়াইফ স্বামী মারা গিয়েছে, সে কেমন করে একটা পোটলা দেয় একটা 17 বছরের ছেলেরে ফালানোর জন্য? আমি বিধবা হয়েছি, আমি হাজবেন্ডের পিছনে দৌড়াই যেতাম। আমার হাজবেন্ড যদি এরকম মারা যায়, সে কি গেছে? এটা যদি আমি জানতাম তাহলে তো, আমি ওই সময় যদি জানতাম তাহলে তো 21 বছর অপেক্ষা করতে হতো না। সামির ইমনের মাও কিন্তু নীলা চৌধুরী এমনটাই বলছেন যে যখন তিনি ওই বাড়িতে গেছেন তখন সদ্য বিধবা হিসেবে তার যেরকম সাধারণত যে রিয়াকশনটা বাঙালি পরিবারে হয় তেমনটা দেখেন না, তেমনটা ছিল না। একই ধরনের কথা আপনি বলছেন। আর আরেকটা কথা আমি বলে রাখি ভুলে যাওয়ার আগে, সামিরা কেন প্রতিবেশীর বাসায় ছিল, যেখানে ওর 2টা ফুপুর বাসা ছিল, একটা ধানমন্ডিতে একটা বনানীতে, এগুলি আমার মাথায় আগে আসে নাই। জি, কিন্তু কেন মনে হয় প্রিমেডিটেটেড এই জন্য বলি যে রাত্রে এই ঘটনা হয় সেই রাত্রে আমি কিন্তু হাজবেন্ডের সাথে সারা রাত ছিলাম। আমার ছোট ভাই রুমির বউ শাহানা ফোন করে আমারে বলছে যে রুমির সাথে ওর ঝগড়া হয়েছে। তো আমি বলছি যে আসতেছি। তো ওর বাসায় যে আমার হাজবেন্ড আর আমি, তখন আমাদের ধরেন 11টা-12টা হবে, তো সারা রাত ধরে মানে ওইখানে গেলাম। শাহানা ভাইয়ের বাসায় যে রুমিরে বললাম, ওর নাম কিন্তু সাইফুর রশিদ আসল নাম। রুমিরে বললাম, বকারবকি দিলাম যে বউর সাথে এরকম করিস, তো আমার সাথে রাগ হয়ে বাসার থেকে বের হয়ে গেছে গাড়ি নিয়ে। তখন আমি আমার হাজবেন্ড নিয়ে সারা রাত চক্কর দিলাম, ও যেখানে যেখানে যেতে পারে, কোথাও আমি ওরে পাই নাই। এই প্রশ্নটা আমার কোন সময় ওরে জিজ্ঞেস করার মনেই হয় নাই, কারণ আমি ভাবছি যে
ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আপনার ভাই রুমিও মারা গেছে এবং আপনি এটা নিয়েও বলেছেন যে তাকেও হত্যা করা হয়েছে। আমি এই বিষয়টিতে ফিরবো, কিন্তু তার আগে একটি প্রশ্ন করি। সালমান শাহ স্মৃতি সংসদ আমাদের এই টাইম টেলিভিশনে এখানে প্রশ্ন রেখেছেন যে রুবি, আপনি নাকি পাগল। এখন তো আপনাকে দেখে পাগল মনে হচ্ছে না। কারণ আমি পাগল না, আমি তো পাগলের অভিনয় করেছি। কেন অভিনয়টি করেছেন বাঁচার জন্য। আপনি? আমি যদি ভালো বউ না হয়ে যেতাম ফিলাডেলফিয়াতে, আমি কি আমারে কে এখানে খাওয়াতো নিউ ইয়র্কে? আমি 5 দিন হোটেলে ছিলাম, 4 দিন হ্যাঁ মনে হয়। আমার বুধবার পর্যন্ত টাইম ছিল, কিন্তু আমি মঙ্গলবারে চলে গেছি। আমি ফিলাডেলফিয়া যাওয়া ছাড়া আমার কোন জায়গায় ছিল? কিন্তু আপনি তো নিজেকে, আমি আগেও প্রশ্নটি আপনাকে করেছি যে আপনি এক এক সময় এক এক কথা বলছেন, সেটি থেকে কি মানুষের ভিতরে এক ধরনের সন্দেহ জাগতে পারে না আসলে আপনি মানসিক ভাবে কতখানি ওই অবস্থাতে আছেন? আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হলো যে আপনি কি কেউ কি আপনাকে কোনো ধরনের চাপের মধ্যে রেখেছে কোনো ধরনের কথা বলার জন্য? এই কথা বলার জন্য কেউ চাপড়ায় নাই, এটা আমি নিজে ইচ্ছা করে বলেছি, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আপনি বলেছেন আপনাকে কেউ থ্রেট দিচ্ছে, আপনার বাসার পাশে পুলিশ, কে আসবে আসো, এ কথাগুলি তো আপনি বলেছেন। কথাটা বলি, আমি যখন ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক থেকে ওই ভিডিও করে ফিলাডেলফিয়াতে ফেরত যাই, বাসার মধ্যে আমার জানের নিরাপত্তা তো একটু ছিল না। এক তো ভিডিও করে দিয়ে গেছি এরকম হাজবেন্ডের খুনের, তারপর যে আমার মেন্টাল আনস্টেবিলিটি দেখিয়ে আমার ওইখানে কয়েকদিন থাকতে হয়েছে এবং বুঝতে চেষ্টা করতে হয়েছে যে আসল ঘটনাটা কি। এবং যা যা আমি ফিল করি সবকিছু আমি আমার হাজবেন্ডের মুখের উপর আজকে সকালেও বলেছি। কোনো জবাব না, হাও বলে নাই, নাও বলে নাই। আমি বলছি যে তুই সারা রাত আমার ভাইটার এরকম করে দিয়ে করায়, আমার ভাইটা ছিল ওর ভীষণ, ওর জন্য জান দিতে পারতো। ও কিন্তু দুলা ভাইও ডাকতো না, ভাইও ডাকতো না, ও ডাকতো জন সাহেব, জান দিতে পারতো। কেন আপনার ভাইয়ের সাথে তার সম্পর্ক খারাপ হলো কেন? সম্পর্ক তো আমার হাজবেন্ডের খারাপ হয়নি। কেন বললেন না আমার ভাইকে মেরে ফেলছে? আপনি বলেছেন না যে, কারণ ও তো উইটনেস। ও আগে হোক পরে হোক রুমিয়া বেঁচে থাকলে আমারে বলতো ঘটনাটা, মানে ইমনের ঘটনা। হ্যাঁ, যদি ও জড়িত থেকে থাকতো, আমি কিন্তু 100% শিওর না ও জড়িত ছিল নাকি, আমি গেস করছি। এটা আমার কিন্তু বয়ান নিবেন না যে এটা আমি মানে এটা আমি 100% শিওর, আমি এটা গেস করছি, হতে পারে। একমাত্র রুমির লাশও যদি কবর থেকে তুলে পোস্টমর্টম হয়, তাহলেও হয়তো বা কোনোভাবে প্রমাণ হবে যে ওর খুন হওয়ার পসিবিলিটি আছে। রুমির লাশ কোথায় আছে? শহীদ বুদ্ধিজীবী কবরে। ওর নাম হলো সাইফুর রশিদ। যেহেতু আমি কবরস্থানে যাই না, মেয়ে মানুষ হিসেবে যাওয়া নিষেধ, আমি এক্স্যাক্টলি জানি না কোথায় আছে। না, কিন্তু আপনি বলছেন যে রুমির যদি একটু জি 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 sure। বলো। আপনি বলছিলেন যে রুমির যদি কবর থেকে লাশ উঠিয়ে এখন ময়নাতদন্ত করা হয়, তাহলে দেখা যাবে যে তাকেও গলা টিপে হত্যা করা হয়েছে। গলা টিপে না কি করে আমি জানি না। সুনির্দিষ্ট করে কথা বলেছেন। বলেছি, তখন তো মাথা ছিল না, দুনিয়াটা তো উজাড় হয়ে গেছে। আমার মা 32 বছর একটা মানুষের সাথে জীবন কাটিয়েছি, এত সহজ ওরে অ্যাকিউজ করা এই ব্যাপারে? আমার জীবনটা কি সুন্দর না ফিলাডেলফিয়াতে? মানুষ দেখে না আমি এখন কি জন্য এখানে এসে বসে আছি? আপনার মধ্যে আপনার জীবন সুন্দর বলছেন, কিন্তু আপনি আবার বলছেন যে এত বছর ধরে আপনাকে চারদিকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে রেখেছে। তো কথাগুলি কন্ট্রাডিক্টরি না আপা? আরেকটু খোলাসা করে বলতে এখানে কন্ট্রাডিকশনের কি আছে, যে আমি কিন্তু এক্সপ্লেন করতে পারবো তাহলে ইনশাআল্লাহ। না, মানে আপনি বলছেন যে আপনি একটি মানুষের সঙ্গে এত বছর কাটিয়েছেন, একদিকে বলছেন, এবং আপনি বলছেন যে লাইফ ইজ বিউটিফুল, জীবনটা অনেক সুন্দর, এখনো বলি। হ্যাঁ, আবার অন্যদিকে বলছেন যে পুরো এলাকাতে, আপনি ফিলাডেলফিয়ার যে নেইবারহুডে থাকেন, সেখানে আপনাকে সবার কাছে মানসিক ভারসাম্যহীন করে রেখেছে। মা একটু তো ভারসাম্যহীন ছিল। 15টা বছর যদি একা কাটাই, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া একটা বাসার মধ্যে, স্বামী সেবা করে বা সন্তানদের কথা চিন্তা করে, কোন মানুষ সুস্থ থাকতে পারে পুরাপুরি? বারবার যে পুলিশের অফিসের 3rd ডিস্ট্রিক্টে যে নালিশ করেছি, কিচ্ছু হয়নি। আপনাকে নিয়ে এগুলো কেন হচ্ছে? কেন? আপনি তো একজন মানুষ। প্রথম কথা হলো যে আমি যদি ঢাকা শহরে থাকতাম, ঘটনাটা বলি, 1996-এ এই ঘটনা হলো। তার কিছু মাস পরে সামিরার মামা, যিনি কানাডাতে থাকেন, ওনার নাম হলো, আমরা ডাকি আঙ্কেল লুইস লিউ, উনি আমারে দেখতে আসে ঢাকাতে। লুইস লিউ এটা বাঙালি নাম না? লুইস লিউ, ওকে। লুসির ভাই, আচ্ছা আচ্ছা, বড় ভাই। কয়েকজন বড় ভাই আছে, একজন। তো আঙ্কেল লুইসের সাথে আবার আমার যাওয়া আসা আছে, যেহেতু আমি কানাডায় যাই। উনি আমাদের ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প করেছে সমস্ত কিছু। আঙ্কেল লুইসের সব, সামিরাকে 2বার মারা হয়েছে, এটার জন্য তো ওনাদের ক্ষোভ থাকতেই পারে।
শুনেন ভাই, একটা কথা বলি, খুন না আত্মহত্যা এটা প্রমাণ করার দায়িত্ব আমার না। আমি যা জানি তা আমি বলতে পারি আর শোনাতে পারি, কেউ বিশ্বাস করলো না করলো সেটা। তা আপনি কি শুনেছেন বলেন না আপনি? ওদের জীবন থেকে যা দেখেছি। এখন আমার গেসিং হলো ওই রাত্রে আমার ভাইটারি দিয়ে খুন করানো হয়েছে, সারা রাত ও আসে নাই, বা কোনো আরো কেউ আসে, কিন্তু আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি গেসিং এর কথা বলছি। আমার যেটা কথা হলো যে আমার ছেলেটারে দিয়ে তুমি যদি, তোমার হাজবেন্ড যদি মারা যায়, ওই মুহূর্তেই তুমি আমার ছেলেটারে দিয়ে এক ছাদ থেকে আরেক ছাদে জিনিস ফালাইতে যদি পারো, তাহলে তো তুমি স্বামীরে কোনোভাবে ভালোবাসো নাই। বিধবা তো আমি হয়েছি, একই কথা বলি। স্বামী মারা গেলে যেভাবেই মারা যাক, স্ত্রী দৌড় দেয় স্বামীর সাথে সাথে, বসে থাকে না, পাড়া প্রতিবেশীর জন্য বসে থাকে না, বাপ মার জন্য বসে থাকে না। এমনিতে আপনি এখানে যে ডাক্তার দেখান মানসিক, আমি ডাক্তার সুস্থতার দেখাচ্ছি জন্য। কোথায় বা? ডাক্তার দেখাচ্ছেন না? আমি তো এই ঘটনা জানার পরে না, আমাদের 2 সপ্তাহ না পুরোপুরি, একবার কানাডাতে আমাদের হসপিটালে দেওয়া হয়েছে ছেলে, কারণ ছেলে জানে ওদের সাথে ফাইট করে পারবে না, মার এত শক্তি নাই। আর ছেলে চাইবেও না যে মা এসে নিয়ে ওরকে এখন জীবন কাটাক, ও চাইবে যে মা যেমনি লাইফ কাটাইছে বাকিটা জীবন এরকম করেই কাটাক। ও আমার সুস্থতার জন্য চেষ্টা করছে, অনেক কিছু আমার বদ অভ্যাস ছিল ওগুলি কাটাতে চেষ্টা করছে। আমি বদ অভ্যাস সব ভাষায় দিছি আমার নিজের। আমি জীবনে আর বেঁচে থাকার আর কিছুই ছিল না, জাস্ট জীবন কাটাচ্ছিলাম। এখন আপনি আজকে নিউ ইয়র্কে আসলেন কি অবস্থা এবং কি মনে করে? আমি নিউ ইয়র্ক থেকে যখন ফিলাডেলফিয়া ফেরত যাই, ওই স্টেটমেন্ট দেওয়ার পরে আমার স্বামীর খুব আদর বেড়ে গেল আমার উপরে, খুব আদর বেড়ে গেল, যেটা খুবই সন্দেহজনক। তো আমি চুপচাপ ছিলাম, আমি অ্যাক্টিং করে যাচ্ছিলাম। ও বলছে ফেসবুকে পোস্ট করো যে তুমি এটা তোমার মেন্টাল প্রবলেম আছে। হ্যাঁ, এটা ভুলে গেছি বলার জন্য, ও কিন্তু বলছিল এই কথাটা। মানে আপনার হাজবেন্ড, আপনি যে মাঝখানে একবার স্টেটমেন্ট দিলেন, স্টেটমেন্ট দেওয়ার যে আগে আমি যা বলছি এটা মেন্টাল মিথ্যা। ইয়ার কারণে হ্যাঁ, মিথ্যা। ওটা আমার এগুলো, হাজবেন্ড বলছে যে তুই বলে দে এটা। আমি বলছি যে আমি তোর নামে তো এই কথা বলছি। তো বলছে যে পুরানো কথা ভুলে যা, সামনের দিকে আগাতে হবে, এখন তুই এই স্টেটমেন্টটা দিয়ে দে যে তোর মাথায় প্রবলেম আছে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো উনার ইন্টারেস্ট কি এখানে? সেটা ওরে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই। না, কিন্তু আপনি যাকে নিয়ে বলছেন যে আপনাকে মানসিক ভারসাম্যহীন সবার কাছে সাজিয়ে রেখেছে, তো সেই মানুষটির সঙ্গে তো আপনি থাকছেন। আমেরিকার মতো জায়গায় যদি আপনি নিরাপদ বোধ না থেকেছিলাম মা, করেন, আর জীবনে থাকবো না। এটা প্রমাণ হোক, ইমন মারা গেছে, কিভাবে মারা গেছে হোক আর না হোক, জীবনের বাকি সময় ওর সাথে আর ইনশাল্লাহ কাটাবো না। আপনার মধ্যে অনুশোচনা যেটা এখন, এটা কবে থেকে আপনার মধ্যে? কিসের অনুশোচনা? এই যে ইমনের যে ঘটনা, যে আপনি হঠাৎ মুখ খুললেন। আমি তো অনুশোচনা নাই আমার কোনো। কিসের জন্য, কি করেছি যে হঠাৎ অনুশোচনা? না, তাহলে হঠাৎ করে আপনি যে এই জিনিসটা প্রকাশ করলেন ফেসবুক লাইভে এসে, রাইট? আমি যদি কোনো কিছু কোনো কিছু যদি জানি, এটা কি কোনো ইনভেস্টিগেশন চললে এটা কি জানানো উচিত না? না, শিওর শিওর। আমি বলছি এতদিন যে আপনি জানালেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা বলি, বলেন। আপনার কথা দিয়ে আপনাকেই প্রশ্ন করি। আমি যদি 15.5 বছর যদি চুপ থেকে থাকি, কিছু না জানছি তাই জন্য চুপ থাকছি, ছেলে যখন বলছে পটলার কথা, তো এটা আমার ইনভেস্টিগেশনের লোকদের জানানো উচিত, সেই জন্য আমি কথা বলছি। সেই জন্য আপনাকে শহীদ সৌরভ নামে একজন প্রশ্ন রেখেছেন যে, রুবি, আপনি যেহেতু সালমান হত্যার বিচার চান, তাহলে দেশে গিয়ে আইনের কাছে সব কথা খুলে বলুন, সাক্ষ্য দেন, সেটিকে আপনি দিবেন কিনা? দেশে যাব? কোন দেশে, যেখানে সালমান শাহর মতো মানুষ কোনোভাবে এখনো রহস্য উদ্ঘাটন হলো না কেমন করে মারা গেছে, আর যেখানে কিনা আমার এখনই সাব্যস্ত করা হচ্ছে 8 নাম্বার আসামি আছি আমি। এগুলি কি আমারে বদার করে না? আমার বাপের নাম, কার মেয়ে আমি? দাউদকান্দির এমপি ছিলেন। আমার বাপের রাজনীতি শুরু হয় খন্দকার মোস্তাকের দিয়ে, কিন্তু উনি খন্দকার মোস্তাক সাথে থাকেননি, উনি জাসদে চলে গেছেন পরে। যে না, তাহলে তো আপনি বলছেন যে এটি বিচার হওয়া দরকার, এবং সেই জন্য বিচার না, তদন্ত হওয়া দরকার। সেই তদন্তকারীদেরকে আপনি বলছেন যে আপনি শেষ সাক্ষী, বা আপনি যদি এই ব্যাপারে। আমি ওই সময় মা, যখন নীলা ভাবিরে আমি মেসেজটা দেই ফেসবুকে, আমার আর কোনো ওইখানে ফেসবুকে আমার এই মেসেজটা নীলা ভাবির দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমার ছিল না। আমি উদ্ভ্রান্ত ছিলাম। তোমরা বুঝতে পারো যে আমার 32 বছরের সংসারে স্বামীর অ্যাকিউজ করা কত ডিফিকাল্ট। ও আমার বাচ্চার বাপও মা, ও আমার বাচ্চার বাপও, এত সহজ না যে আমার সংসারটা ভেঙে দেওয়া। এখন যদি বলো যে হ্যাঁ রুবি সংসার কি জন্য ভাঙতে চায়, কি রিজনে ভাঙতে চায় বলো, আমি কি পাবো? আমি কি কোনো অন্য মানুষকে বিয়ে করার জন্য এই বয়সে আমি বিয়ে করব? আমি এই বুড়া বয়সে কি জন্য আমার সংসারটারে ভাঙার জন্য এই রাস্তাটা করব?
কারণ হলো কি মা, যেটা জানি সেটা তো বলতেই হবে। তাতে জানি যেটা, যে কথাটা নর্মালি আগে বলছিলাম বারবার, যে জেনে শুনে সত্যকে গোপন করো না। এই তদন্তের খাতিরে অনেক কিছুই জানার আছে। আরেকটা কথা তোমারে বলি ভুলে যাওয়ার আগে, আমার ডিবি বা সিআইডি তে ইন্টারভিউর দিন কে নিয়ে গিয়েছিল? হীরা ভাই নিয়ে গিয়েছিল আমাকে। উনি আমাকে ড্রপ করে দিয়েছিল আমার বাসার থেকে তুলে। আপনাকে আসামি করা হলো কেন? আমি তো এটা নীলা ভাবিরে জিজ্ঞেস করেন, আমি কি করে জানবো? আচ্ছা, আমি জানি না নীলা ভাবি কেন করেছে, কোনো আইডিয়া নাই আমার। ওনার কোত্থেকে মাথার থেকে আসলো যে আমার আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে কোনো যোগাযোগ আছে? উনি আর কোনো মানুষ কোনোদিন প্রমাণ করতে পারবে না যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল। আজিজ মোহাম্মদ ভাইকে আপনি কোনোভাবে চিনতেন? আমি একদিন দেখেছি ওনাকে। আমার বড় বোনের হাজবেন্ড মইনুল ইসলাম ছিলেন ওনাদের ব্যবসায়িক মানুষ। 1978 আমি যখন আমার বড় বাচ্চা ভিকিরে নিয়ে যখন প্রেগনেন্ট, তখন আমার বোনের হাজবেন্ড ওনার বাসায় আমাদের নিয়ে গিয়েছিল, আমার বড় বোনের সাথে, বড় বোন নিয়ে গিয়েছিল। তাহলে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই? না, একবারই জীবনে দেখেছি, কোনোদিন আর কিছু। যেটা আসলে মানে সবাই ঘুরে ফিরে এখানে আমাদের দর্শকরা জানতে চাচ্ছেন যে তারা বলছেন যে আপনি কোনো না কোনো ভাবে হয় ঘটনাটি জানেন অথবা আল্লাহ জানেন, আমি কিছুই জানি না, জানতাম না। একমাত্র এই ঘটনাটা আমার ছেলের কাছ থেকে শোনার পর। ওকে, আপনি যে ঘটনাটি বলছেন যে একটা কাপড়ের পুটলি সংক্রান্ত, তো আপনি তো বলতে পারতেন যে সামিরার ওই পুটলি দেওয়ার ঘটনাটি একটি অস্বাভাবিক আচরণ, কিংবা এটি ঠিক মানে অস্বাভাবিক, সেটাই তো বলছি মা। না, কিন্তু আপনি বলেছেন সামিরা হত্যার সঙ্গে জড়িত। আপনি বলতে ইমব্যালেন্স ছিলাম, তখন তো আমার মানসিক অবস্থা খারাপ ছিল, আমার দুনিয়াটা ভাঙে যেতেছে। তোমার কাছে মনে হয় যে আমার জন্য সহজ ছিল এই ডিসিশন নেওয়া, যে মানুষের কাছে এসে খুলে এই জিনিসটা বলি? তুমি জানো যে আমার নিজের স্বামী নিয়ে বলে যে ও খুন করছে, তারপর আমি আবার ওই বাসায় ফেরত গেছি, আবার ভেগে চলে আসছি নিউ ইয়র্কে। তাহলে আপনার স্বামী যদি এতই খারাপ হতো, নিশ্চয়ই আপনি ওই বাসায় ফেরত যেতেন না। আমার কোনো যাওয়ার রাস্তা ছিল? কোথায় যেতাম আমি, তোমারে বলো তো? এখন কোথায় যাবেন? কোথায় যেতাম জানো? এই মেয়েটা যদি শিখা যদি রাস্তা থেকে আমার হাত ধরে না নিয়ে আসতো, আমি কাঁদতেছিলাম। ও যখন হাত ধরে পিছন থেকে যখন ডাক দিছে যে আন্টি, কারণ ওই মুহূর্তে আমার ধারণা ছিল যে আমার একটা অ্যাড্রেস, একটা রাস্তা থেকে একজনের অ্যাড্রেস দিয়েছিলাম, বলছিলাম যে ভাই আমার সাহায্য করেন, যে আমার একটা কাজ দরকার, আর পাকিস্তানি লোক ছিল, কাজ দরকার, আমার একটা মাথা গোজার ঠাই দরকার। কারণ আমি নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়াতে বাসে আসতে আসতে সমস্ত কিছু চিন্তা করে আমি ভাবছি আমার দ্বারা সম্ভব না ওদের সাথে ফাইট করা। এখন আমি ওর সাথেও সংসার করতে পারবো না, আমার একটা জায়গা খোঁজা দরকার, কাজ খোঁজা দরকার, যেখানে আমি বাকি জীবন কাটিয়ে দেব। এখন কি আপনার হোয়াট ইজ ইয়ার ডিসিশন? আপনি কি এখন একা থাকতে চান, একা একা জীবন কাটিয়ে দিতে চান? ফিলাডেলফিয়াতে ফেরত যেতে পারবো না, জানের ভয় তো আছেই। আচ্ছা, সোজা মানসিক রোগী বানায় আমারে। পেপার তো আছে গত 2 মাসের, 1 মাসের দুই জায়গায় ছিলাম, যে এত মানসিক ইনস্টেবিলিটি আমার নাই। এই 1 মাসে কোন 2 জায়গাতে ছিলেন? টরন্টোতে ছেলের কাছে গেলাম ভেগে, ওইখান থেকে ছেলে বলল যে আমি যখন ছেলের সাথে কথা বলতে গেলাম, ছেলে শুনতে চাইলো না, যে এগুলি নিয়ে ছেলেরে বলতে চাইলাম যে আর যাবো না, তোর কাছেই থাকবো, তো ছেলে তো এগুলি বিশ্বাস করতে চাইলো না। তারপর মারে পাঠাইলো যে মার প্রবলেম আছে, বললো যে হসপিটালে যাও, মা ওয়েস্টার্ন হসপিটাল নাকি। গেলাম ওর সাথে, যে 3 দিন অ্যাডমিট থাকলাম। অ্যাডমিট থেকে তারপর প্লেনের টিকিট কাটিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসলাম। মানে কোন মানসিক হাসপাতালে ছিলেন আপনি? মানসিক হাসপাতাল বলা চলে না। আমেরিকাতে তোমরা জানো যে এগুলি রাস্তার মধ্যে যদি একজন মদ খেয়ে পড়ে থাকে, ওরেও একটা হসপিটালে নিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে আবার ছেড়ে দেয়। আর ইমার্জেন্সি কিছু জিনিস, যেমন এইগুলি আমার যদি প্রফেশনাল হেল্প লাগে, আমি যে কোনো হসপিটালে যে বলতে পারি যে হ্যাঁ আমার ছেলে যেটা করছে, যে হ্যাঁ আমার নিয়ে যে প্রফেশনাল হেল্পের জন্য বলছে, আর আমিও গেছি। ছেলে যেহেতু বলছে, তো থাকছি ওইখানে। কি করছি না করছি সেটা আমি জানি, আর আল্লাহ জানে, আর যারা ছিল আমার আশেপাশে। আপনি কি কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিয়েছেন? নিয়েছি। 2011 পর্যন্ত ডিপ্রেশনের জন্য মেডিসিন নিতাম। এভরি মান্থ যেতে হতো ডক্টরের কাছে। আমি একটা শাহাদাত হোসেন নিউ ইয়র্ক থেকে জানতে চাচ্ছেন যে আপনি যে কাপড়ের পুটলির কথা বলছেন, খুবই গুরুত্ব দিয়ে খুব সিগনিফিকেন্টলি বলছেন, এই বিষয়টির জন্য যদি বাংলাদেশের তদন্ত কর্মকর্তারা আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকে, আপনি কি যাবেন? যাব, যদি আমার নিরাপত্তা থাকে। কি ধরনের নিরাপত্তা দিলে আপনি যেতে চান?
যেই একটা দেশে 21 বছর ধরে একটা সালমান শাহর ঘটনা হয়ে গেল, কোন সুরাই এখন পর্যন্ত হলো না। না, তাহলে সেটা তো অন্য, তাহলে আপনি নাও বলতে পারতেন, কিন্তু আপনি কি ধরনের নিরাপত্তা চান? কি ধরনের যে নিরাপত্তা guarantee দিলে চান আপনি, নিরাপত্তা আপনি চান? দেশে গিয়ে আমি যে তদন্ত করেন? আসামি 8 নাম্বার, আচ্ছা, আমি 8 নাম্বার আসামি না? এখন আমি কেমন করে জানবো যে কোন দিক থেকে আমি ফাঁসবো? বলেন। বুঝছি। তাহলে তদন্ত কর্মকর্তারা যদি এখানে এসে আপনার সাক্ষ্য নিতে চায়, আপনি সেটা দিবেন? অবশ্যই দেব। টিভিতে যদি দিতে চাই, আমি যা জানি শুরু থেকে, আমি যখন ডিবিতে ইন্টারভিউতেই, তখন তো গোল টেবিলের মধ্যে বসে সবার সাথে কথা বলছি কয় ঘন্টা। সকালে মনে হয় হীরা ভাই নামিয়ে দিয়ে চলে গেছে আমার সামিরার বাবা, নামিয়ে দিয়ে উনি আমার স্কাটানের বাসার থেকে তুলে নিল, নিয়ে উনি আমার নামিয়ে দিছে অফিসে। তারপরে আর আমি ওনাকে দেখি নাই। ওকে, এই জিজ্ঞাসাবাদে এই শফিকুল্লাহ ইনশাআল্লাহ হীরা বলবো। বলেন কিংবা জিজ্ঞাসাবাদে পুলিশ আপনাকে সাধারণত কি কি জিজ্ঞাসাবাদ করেছিল, আপনার মনে আছে? শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু জানি এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত না, তখন পর্যন্ত সবই বলেছি, মারপিট থেকে আরম্ভ করে সবই। তবে মারপিটের খবরটা আমি বলি নাই এই জন্য যে কি বলে, সামিরা আমাকে রিকোয়েস্ট করেছিল, আর রিকোয়েস্টের কারণ রাখার কথা ছিল। আমি বলছি যে তুমি এই কথাটা তো বলতে পারো। ও আরেকটা কথা সামিরা আমাকে বলেছিল শাবনূরকে নিয়ে। ও বলেছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগনেন্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে। এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু আমি কোনোদিন কিছু করি নাই। আমি বাথরুমে যাবো যে জি আপা, আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আপনি সবাই আপনাকে বলতেছে যে আপনি এতদিন পরে কথা বলছেন এবং এক এক সময় এক এক রকম কথা বলছেন, এবং সেটি কি যথেষ্ট সন্দেহের কারণ নয় যে আপনি আসলে আপনার মানসিক স্ট্যাবিলিটি এখনো কতখানি ফিরে আমি যে এসেছে? মেন্টালি আনস্টেবল পুরোপুরি, সেটা আমার কেউ তো প্রমাণ করুক। এই 2 হসপিটালের রেকর্ড ছাড়া 3 দিন আর 3 দিন বা 4 দিন কি প্রমাণ করবে ওরা? 2011 পর্যন্ত আমি ডক্টরের কাছে গিয়েছি রেগুলার বেসিসে মেডিসিন নেওয়ার জন্য, কারণ আমার ডিপ্রেশন ছিল। কেন ডাক্তার কিছু আইডেন্টিফাই করতে পেরেছিল ডিপ্রেশনের মূল কারণ কোথায়? ওটা তো আমি বলেছি যে আমি তো আইসোলেটেড, আমার তো কেউ নাই এখানে, ওরা তো বুঝে এইগুলি। যে আমরা আপনার কাছ থেকে আরো কিছু কথা জানবো, এবং আপনি এই 2 বারের আগে হসপিটালে কখনো ছিলেন কিনা মানসিক বিষাদগ্রস্ততা থেকে, এবং বাংলাদেশ মানে না, মানসিক বিষাদগ্রস্ততা থেকে, হ্যাঁ, মদ খাওয়ার ব্যাপারে গিয়েছিলাম 2 বার। জি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা ফিরবো। একটা বিরতি নিচ্ছি। দর্শক দেখছেন টাইম ব্রেকিং। আমরা একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি আপনাদের সঙ্গেই থাকুন। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accidents, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবত অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। আপনি কি প্রাইভেট কার কিনতে চান কিংবা টিএলসি ওভারলেট? আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সেবা সুবিধার মধ্যে রয়েছে লিজ অ্যান্ড ফিনান্সিং ফর নিউ হন্ডাস, ক্যাশ অর ক্রেডিট কার্ড পারচেজ অ্যাভেলেবিলিটি, ওয়ার্ক উইথ মেনি ব্যাংকস অ্যান্ড লেন্ডার্স, স্পেশাল অর্ডার্স অ্যান্ড ডেলিভারি। নো ক্রেডিট, ব্যাড ক্রেডিট, নো প্রবলেম। আমাদের এখানে অনেক রকমের মডেলের গাড়ি পাওয়া যায় এবং সকল প্রকার গাড়ির খুচরা যন্ত্রাংশ পাওয়া যায়। আজই যোগাযোগ করুন। সিলেট মোটরস, 161-05 Hillside Avenue, Jamaica, New York 11432, phone 718-523-3044, www.siletmotors.com. Silet Motors, you work, you drive. Festival.
টাইম টেলিভিশনের প্রথম আয়োজন অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার ফেস্টিভ্যাল। উন্মুক্ত আকাশের নিচে ফেস্টিভ্যাল ঘিরে থাকবে জমকালো অনুষ্ঠানমালা। এছাড়াও থাকছে দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণ। আগামী 13ই আগস্ট রোববার অনুষ্ঠিত হচ্ছে সামার ফেস্টিভ্যাল। 38 স্ট্রিট বিটুইন 36 এভিনিউ নর্দার্ন বুলেভার্ড। স্টল বরাদ্দ চলছে। আজ যোগাযোগ করুন আব্দুল কাদের চৌধুরী শাহীন, ফোন 646-633-3647, সৈয়দ ইলিয়াস খসরু 646-291-7408। টাইম টেলিভিশন ব্রুশ ফিশার সামার ফেস্টিভ্যালে আপনিও আমন্ত্রিত। Thinking of buying a home or refinancing your mortgage? Now is the perfect time to do it, with interest rate at record low. Since 1996, Omni Mortgage and their team have been helping many like you and others in their mortgage need. Call their mortgage experts today at 718-441-7000 or 516-441-7000. প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। আপনারা দেখছেন টাইম ব্রেকিং এবং আমাদের সঙ্গে আছেন রাবেয়া সুলতানা রুবি, যিনি সম্প্রতি সময়ে সালমান শাহ হত্যা নাকি আত্মহত্যা করেছেন এই প্রশ্নটি নতুন করে ফিরিয়ে এনেছেন এবং কথা বলছি তার সঙ্গে। যে আপনি বলছিলেন যে মানে আমাদের সঙ্গে দর্শকরা যারা আছেন এবং তারা বারবারই জানতে চাচ্ছেন, একটি প্রশ্ন তাদের, যে আপনি এতদিন পরে কেন বলছেন সালমান শাহকে হত্যা করা হয়েছে? একটি প্রশ্ন কিন্তু সবাই জানতে চাচ্ছে, এই একটি প্রশ্ন। এবং হত্যা করেছে মা, ওইটা তো আমি যখন বলেছি নীলা ভাবিকে, আমি বলতে চেয়েছি হত্যার সম্ভাবনা ছিল, কিন্তু আমি হত্যা করেছে এটা বলেছি, খুন করেছে। এক জিনিস আমি বলি আপনাকে, প্রশ্নটা তাহলে সহজ হবে সবার জন্য। যে সে অ্যাবাউট, আপনি নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা কনভিকশন আসছে যে এই জিনিসটা এইভাবে নিশ্চয়ই সামথিং রং, রাইট? আপনার মনের মধ্যে কি উদ্রেক হয়েছে এবং কোন তাগিদ থেকে আপনি কথাগুলো বলেছেন, এই জিনিসটা একেবারে সহজভাবে বলতে পারেন। সহজভাবে বলি, যখন সমস্ত কিছু মিলালাম, 2 2 4 4 4 5 এরকম সমস্ত ঘটনাগুলি, যে ওই বছর থেকে আরম্ভ করে এত বছরে আমার হাজবেন্ডের অ্যাক্টিং, বা আমার ভাই মারা যাওয়ার পর আমার হাজবেন্ড কি রিয়েক্ট করেছে, সমস্ত কিছুগুলি চিন্তা করে আমার এরকমই মনে হয়েছে যে এটা খুনের সম্ভাবনা। আপনি কি মনে করেন আপনার হাজবেন্ড জানে এই খুনের, যদি খুন হয় বা কোনো চক্রান্ত হয়, এই চক্রান্তের ব্যাপারে আপনার হাজবেন্ড ইনভলভ আপনি মনে করেন? শুনেন, একটা কথা বলি, আপনি আমারই জিজ্ঞেস করতেছেন, আর যে মানুষ সবচেয়ে বেশি জানে সে হলো সামিরা। ওরে তো কেউ জিজ্ঞেস করে না, ওকে জিজ্ঞেস করলেই তো সব বের হয়ে যায়। তো আপনি কি চান যে সামিরাকে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, পুলিশের গোয়েন্দা যারা এটা ইনভেস্টিগেশন করছে, তাদের, আপনি কি মনে করেন যে তারা পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ তাকে করছে না? দুনিয়ার সব জায়গায় মনে হয় যে কোনো একটা আনন্যাচারাল যদি ডেথ হয়, প্রথমেই কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের সাসপেক্ট মানা হয়। এই ব্যাপারে মানা হলো না, বা কথাবার্তা ঠিক মতো, আমার কাছে মনে হয় যে ঠিক মতো তদন্ত হয়নি। আপনার কাছে মনে হয়েছে? আপনারা, আমি যে জিনিসটা জানতে চাই, যে জাস্ট ঘটনাটা বোঝার জন্য, যে সামিরা এবং ইমন, এবং মাঝখানে আপনি শবনমের কথা বলছেন, যে সামিরা আপনাকে বলেছে শাবনুরের সাথে আমাকে পাসপোর্ট দেখিয়েছে, তাদের যে পারিবারিক সম্পর্ক, তাদের দাম্পত্য সম্পর্ক, এই সম্পর্ককে যদি আপনাকে প্রশ্ন করি একজন ঘনিষ্ঠ হিসাবে, কিভাবে দেখেছেন আপনি ইমন এবং সামিরা? তো দেখেছি খুব ভালো। ওদের সমস্যা শুরু হয় যখন কার্ডের মধ্যে ওর বাবা মার নাম দিল না, কারণ নীলা ভাবি আর ভাই যায় নাই ওই বিয়েতে না, রিসেপশনে। ওটা মনে হয় চিটং ক্লাবে হয়েছিল। আচ্ছা, এটা আপনি বলেছেন, কিন্তু আরেকটি প্রশ্ন, আপনাকে কেন আসামি করা হলো সেটা নীলা ভাবি বলতে পারে না। আপনাকে তো পুলিশও তখন জিজ্ঞাসাবাদ করেছে, তাই না? তো আপনি এত বছর পরে এসে যখন বলছেন আপনার মনে সন্দেহ তৈরি হয়েছে নানান কারণে, যেটি হত্যা হতে পারে, কিন্তু যেখানে আপনি নিজে একজন আসামি, সেখানে এসে আপনার এরকম সন্দেহ। মা একটা কথা বলি, তোমারই প্রশ্ন করি, কোনোদিন দেখেছো যে কোনো আসামি এসে সামনে এসে বলে কথা খুনের ব্যাপারে? আমি যদি আজকে লুকিয়ে থাকতাম, কোথায় খুঁজে পেত আমারে কেউ? আমি যদি নিজের থেকে আমার ঠিকানা না দিতাম, ফোন নাম্বার না দিতাম, কে খুঁজে পেত আমারে? কোথায় খুঁজতো মানুষ? তুমি খুঁজে পেতা? পুলিশ খুঁজে পেত? আর আমি যদি খুন হয়ে যাই, আমার 14 গোষ্ঠীও কোনোদিন জানবে না।
আমার আচ্ছা, গায়েব করে। আপনাকে যদি আপনি- খুন করার কিংবা আপনি যেমন এখন প্রাণনাশের হুমকি দেখছেন, সেটা যদি আপনাকে যদি সেরকম করার ইচ্ছা কারো থাকতোই, এতদিন তো করে ফেলতেই পারতো। করতে পারতো মা, খুব সহজে পারতো, কিন্তু সিচুয়েশন ওদের ফেভারে যায় নাই। এটার আত্মহত্যা বলে চালানো জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করার দরকার আছে। ওদের মতো মন কি মতো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হয়? আমি থাকি পুলিশ স্টেশনের পাশে, মৃত্যু আমার যেভাবেই হোক, লাশটা দেখা গেলে না গেলে, আর আমি কাজ করতাম, আমি যদি শো না করতাম কাজে, তাহলে আমার বসটা রিপোর্ট করতো পুলিশে যে ও আসে নাই। এটাও একটা বিরাট ফ্যাক্টর ছিল। আর আমি কাজই করতাম, আমি কিন্তু ছুটি পাই নাই। এই 15 বছর আমি খালি কাজই করেছি। বেশি হলে চাকরি চলে গেলে তুমি দেখবে আমার ফেসবুকে আমি ঝগড়া না করার জন্য চাকরি ছেড়ে দিচ্ছি, কারণ ঝগড়া করে পয়সা কামাবো না। ফেসবুকেই দেখবা যে তারিখ আছে লাস্ট টাইম। অনেকেই আমার ফেসবুকে এখানে অনেকেই কমেন্ট করছেন যে আপনি যদি রিমান্ডে যান তাহলে আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা নাকি প্রকৃত ঘটনা কি আমি সেটি কেন বেরিয়ে রিমান্ডে আসবে। যাব? রিমান্ডে যদি নিতে হয়, নীলাভাবি এসে বলুক যে আমার কেসের আসামি কি জন্য করা হয়েছে, সেই জিনিসটা উনি বলুক আগে, যে কি কারণে উনি আমাকে কেসের আসামি করেছে। তিনি কিন্তু অনেকবারই বলেছেন যে আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই জানেন হ্যাঁ, এবং এটার অবশ্যই সঙ্গে আমি জড়িত। জানি, ওদের পারিবারিক ঘটনাগুলি জানি। কেন আচ্ছা, পারিবারিক কি ঘটনা জানেন আপনি? 2টা মার। সামিরার কাছ থেকে শোনা, সামিরা একদিন আমার পার্লারে ছিল, পার্লারে এসে ও তো জিনিসপত্র করতো, মেয়েদের সাথে গল্প করতো, আমার সাথে দেখা হলে গল্প তাহলে তো করতো। নীলা চৌধুরী যার আপনাকে শেষ- সাক্ষী বানাতেন না, মারের আসামি ঘটনাটা করতেন শোনো, না। মারের এই ঘটনাটা ঘটনাটা শোনো। ওনারা বলতে দেন। হ্যাঁ, প্রথম মারের ঘটনা হলো, সামিরা আমার বাসায় যখন আসলো, এটা আমি এই ঘটনা আমি বছরের পর বছর বলতে পারবো, কারণ এটা সত্যি কথা। একইভাবে সামিরা আমার বাসায় পার্লারে ছিল, মেয়েরা ওর জিনিস করছিল, আর আমি গল্প করছিলাম। তো গল্প টল্প শেষ হওয়ার পরে দারোয়ান খালেক এসে বললো যে ভাবি, ভাইয়া আসছে। ভাইয়া মানে কে? ইমন? ইমন, হ্যাঁ। ওরা ভাইয়া ডাকতো। তো ইমন আসছে, তো সামিরা চলে গেল। তার প্রায় 1 ঘন্টা বা এরকম, আমার এক্সাক্ট মনে নাই, ওই দারোয়ান এই খালেকে এসে আমার বললো যে ভাবি আপনারে ডাকছে, উপরে যাইতে বলছে। আমি কিন্তু ওই ফ্ল্যাটে যেতে পছন্দ করতাম না, কারণ লিফট বন্ধ হয়ে গেলে যদি আটকে পড়ে যায়, তখন কারেন্ট যেত খুব বেশি না, তখনকার দিনে, আমি জানি না এখনকার দিনে কি হয়, তো একটু ভয় পেতাম লিফট উঠতে। ইউজ টু ছিলাম না তো, স্কাটান প্লাজাতেই ছিল মনে হয় যে লিফট তখন। আর ওইটা মনে হয় যে অ্যাপার্টমেন্টে ছিল নতুন, তখন মানুষ অ্যাপার্টমেন্ট। তারপরে কি হলো বলেন? আমি গেলাম, পরে বুয়া দরজা খুলে দিল, তো আমারে বললো যে বেডরুমে যান, ভাবি বেডরুমে আছে। তো বেডরুমে গেলাম, ঢুকে দেখি সামিরার গায়ে দাগ, মারার দাগ। তো সামিরা আমারে বললো যে, আমি বললাম কি হয়েছে, কিছুক্ষণ আগেই তো তোমারে দেখলাম যে ঠিক আছো। তখন বলে যে, কানতে কানতে যেগুলি বললো যে রুবি আন্টি, ইমন আমারে মারছে। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন বললো যে এই বুয়াটা নতুন আসছিল ওদের বাসায় চাকরি করতে। আমি জানি না কোন বুয়া এটা ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কারণ বুয়াদের এত খেয়াল করবো কেন। তো ওই কাজের বুয়া নাকি একটা শাড়ি চেয়েছে গোসল করার জন্য। সবই কিন্তু সামিরার কথা, আমার কথা না কিন্তু। তো ওই কাজের বুয়ার, তো ইমন যখন বাসায় আসে, তখন বুয়া নাকি নাস্তা নিয়ে আসছে, তখন ইমন এই শাড়িটা দেখেছে। এই শাড়িটা ছিল নীলা ভাবির দেওয়া, মানে ইমনের মায়ের দেওয়া। তখন ও রাগ হয়ে নাকি বলেছে যে, তুই তোর মারটা দিলি, আমার মারটা দিলি কেন, তুই কেন তোর মারটা দিলি না কেন? বুঝতে পেরেছি। সামিনা নাকি বলছে যে দিছি তো কি হয়েছে, ওর কথা এখনো আমার মনে আছে, এরকম করে বলছে। তারপর নাকি ও মারা শুরু করছে। আর ওর ডেসক্রিপশনে, সামিরার ডেসক্রিপশনে এমনই মেরেছে যে ওর নাকফুল নাকি ফুলে পড়েছিল। এগুলি আমার কথা না, ওর মুখের কথা। নাকফুল নাকি পড়ে গিয়েছিল মাটিতে, ও নাকি কুড়িয়ে নিতে গেছে, আর ইমন নাকি লাথি দিয়েছে। আমার জন্য এটা বিভৎস করে কাহিনী। তো ও আমাকে বারবার সামিরা রিকোয়েস্ট করছিল, রুবি আন্টি প্লিজ ইমনরে জানায়েন না, ইমনরে জানায়েন না, আর আমার আম্মারে জানায়েন না, আমার আম্মারে জানায়েন না। তখন আমি ওরে বলছি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাসায় এসে আমি আমার খালাতো ননদ, আমার মামাতো ননদকে ফোন করলাম, যে কিনা সামিরার খালাতো বোন। একটু বুঝেই বলি, হ্যাঁ, সামিরার মা আর আমার মামির শ্বশুরি হলো 2 বোন। তো এই মারার পরে এটা গেল কাহিনী। তো সামিরা বলছিল যে আমার আম্মাকে জানায়েন না। তো আমি আমার মামাতো ননদকে ফোন করে বললাম যে, মনিকা আমার কি বলা উচিত লুসিরে? তখন বললো যে হ্যাঁ বলো রুবি, তোমার বলা উচিত, কি হয়েছে। তো আমি লুসিরে জানিয়েছি। এটা এখানেই এটা শেষ। আমার ইমনের সাথে দেখা হয়েছে, ইমন আসছিল বাসায় একবার,
মানে সেমিনারে নেওয়ার জন্য। তা আপনি কি মনে করেন যে ইমন ইমন যেমন সন্দেহ করা হচ্ছে, বেসিক্যালি যদি কনক্লুশন বলি, সন্দেহ করা হচ্ছে যে ইমনের পরিবার যারা, তারা সন্দেহ করছেন যে ইমন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে এবং সামিরা এবং আরো কিছু লোক ইনভলভের সাথে। স্ট্রেট যদি আপনি হ্যাঁ, এটা তো আমি জানি হ্যাঁ। বছরের পর বছর, আর এটাকে আমি খণ্ডাতে চেয়েছি এই জন্য যে পোস্টমর্টম রিপোর্ট তো ভুল দিতে পারে না। বুঝতে পেরেছেন আমার কথা? কারণ ও এত জনপ্রিয় একটা নায়ক ছিল, হসপিটালে নিলে যতই চিল্লাচিল্লি করুক, কোন মানুষ ওর পোস্টমর্টমে ভুল দিবে? যতই বলা হয়েছে, আমার ঠান্ডা মাথায় এটাই পোস্টমর্টমে মনে কি হয়। এসেছে? না, আত্মহত্যা। আত্মহত্যা। ইনভেস্টিগেশনে আসছে আত্মহত্যা, তো আমিও বলছি আত্মহত্যা। আচ্ছা, এখন একজন প্রশ্ন করেছেন খায়রুল হাসান, যে আপনি আসলে কি সালমান শাহর বিচার চান নাকি আপনার ভাই না, রুমির বিচার চান? রুমি শেষ, রুমির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। রুমি যেদিন মারা গেছে সেদিনই আমরা জানি যে এটা নর্মাল ডেথ না। আমার ভাইয়ের মরা শেষ, যেদিন কবর দেওয়া হয়েছে শেষ, কারো প্রতি কোনো ক্ষোভ নাই। এখানে আমার ইন্টেনশন একটা জিনিসই, যে সালমান শাহর মৃত্যু তদন্ত হচ্ছে, ইনফরমেশন দেওয়া দরকার, এটাই। আর কি সেটি তো আপনি গোপনেও তদন্ত কর্মকর্তাদের কাছে দিতে পারতেন, অনেক উপায় কিন্তু আপনার ছিল। কার সাথে যোগাযোগ করব? আরে আমি তো আজকে শিখার জন্য আমি একটা মাথা 5 ওয়াক্ত নামাজ পড়ার জায়গায় পেয়েছি, মাথা গোজার। না হলে তো তোমরা দেখতে যে আমি এখন রাস্তার মধ্যে হয়তো ভিক্ষা করতেছি, খালি হাতে চলে আসছি, এক কাপড়ে বের হয়ে আসছি জানের ভাই। আচ্ছা, আপনি বলেন তো, আপনার শিশুবেলা, আপনার জন্ম তো কুমিল্লাতে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনি কি করতেন কুমিল্লায়? কুমিল্লায় তো বিধবার জীবনী আব্বা দেখতো। আচ্ছা, তারপরে ঢাকা আসছেন আপনি? আব্বা ভালো রাখতো, নিচের তলায় 2টা রুম নিয়ে আমাদের মা ছেলেদের আপনার যত্ন আব্বা নিত। কি করতেন? আব্বা আমি ঢাকায় আসছি, আমার আব্বা এমপি ছিলেন অনেক বছর দাউদকান্দির এমপি ছিলেন। কোন পার্টি থেকে? ওনার রাজনীতি শুরু হয়েছিল খন্দকার মুশতাকরে দিয়ে। আচ্ছা, লিবারেশনের আগে আমার বাবা ছিলেন এমপিএ, আর খন্দকার মুশতাক ছিলেন এমএন অর এমসেল। আমি ছোট ছিলাম, তারপরে আমার মনে আছে। আচ্ছা, তো স্বাধীনতার পরে যে আমার বাবা আর মোস্তাক সাহেবের নীতির সাথে আমার বাবার যায় নাই, তো উনি তখন জাসদে যোগ দেন। আচ্ছা, জাসদে যোগ দেওয়ার পরে শেখ সাহেব মারা গেলেন, আব্বা জেলও খেটেছেন তখন জাসদ করার জন্য। আমাদের বাসায় আসতেন আসমা আব্দুর রব, আসতেন আব্দুল জলিল, আসতেন। তো ওনাদের রাজনীতি আমি দেখেছি কাছ থেকে কিছু। এবং আপনার প্রথম হাজবেন্ড ছিলেন? আমার প্রথম হাজবেন্ড ছিলেন যে জিয়া রহমানের মার্ডার কেসে 12 জন অফিসারের ফাঁসি হয়েছিলেন। তার মধ্যে আমার হাজবেন্ড একজন ছিলেন ক্যাপ্টেন জামিল হক। ওনার বয়স ছিলেন, উনি যখন মারা যান, 25 বছর 3 দিন। 25 বছর 3 দিনে ওনাকে হত্যা মানে ফাঁসি দেওয়া হয়। আপনি এখন আর কি করতে চান? আপনি তো এরপরেও কি আর কোনো স্টেটমেন্ট আপনি দিতে চান? তোমাদের এই ইন্টারভিউ দেওয়ার পরে যদি ইনভেস্টিগেশনের লোকের আমার সাথে কথা বলে, অবশ্যই আমি আছি। তবে ফিলাডেলফিয়াতে এই মুহূর্তে ফেরত যাব না মা, নিজেরে লাশ বানানোর কোনো ইচ্ছা নাই। এখন আপনি কি করতে চান? আপনি কি এখানকার একটা কোনো চাকরি থানায়, চাই এখানে, আর একটা মাথা গোজার ঠাই চাই, এটাই চাই। সেটা তো আপনি এখানে যে পুলিশ স্টেশনে গিয়ে বললে, কিংবা এখানে যে এটা তো social- এখানের পুলিশের এটা কোনো ইন্টারেস্ট নাই। ওরা আমাকে অলরেডি, আমি কথা বলেছি পুলিশের এখানকার আসলে এখানকার যে সিস্টেম, সেই আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, সিস্টেম কি বলে যদি কেউ না, নিরাপত্তা আমি জানি বোধ কি করে? বলে, কারণ পুলিশই আমাকে বলেছে যে এটা ওদের টপিক না। এটা ওরা আমারে কনসুল জেনারেলের অ্যাড্রেস নিজের হাতে লিখে দিয়েছে যে এখানে যাও। আমার ফোন ছিল না, তো ওদের ফোনেই ওরা গুগল সার্চ করে অ্যাড্রেস বের করে আমাকে লিখে দিয়েছিল যে কনসুলেট জেনারেল অফিস হলো এখানে, তুমি শনিবারে, এটা বলছে মানডেতে যেও। আপনি কি যাবেন সেখানে? না, আপনি কি গিয়েছি তো আমি 2 বার। হ্যাঁ, আপনি সেটা বলেছেন। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে উনি যেহেতু নিরাপত্তাহীন বোধ করছেন, তো এখানকার আইনে উনি কিভাবে, কি ধরনের প্রতিকার চাইতে পারেন? কিছু না, কিছুই করবে না আইনে আমাদের কিছু। মা না, এখানে যেটা করতে পারেন, উনি যে নিরাপত্তার অভাব বোধ করেন, ওনার জীবনের হুমকি অনুভব করেন, তাহলে পুলিশকে বলতে পারেন, পুলিশের নোটিফাই করতে পারেন। উনি যদি হোমলেস হন, ওনার বাড়ি থাকার না থাকে, তাহলে হোমলেস শেল্টারের আশ্রয় উনি চাইতে পারেন যে আমাকে। শুনো, আমি বলি একটা জিনিস। হ্যাঁ, বলেন। আমেরিকান লতে যে আমি আমার হাজবেন্ডের সাথে ভালো মতোই সংসার কাটিয়েছি, এমন না যে আমি ভালো বউ ছিলাম না বা কিছু না। আমার হাজবেন্ড একমাত্র, আমি 2-1 বার হসপিটালে গিয়েছি, এছাড়া কোনো কিছুই প্রমাণ করতে পারবে না যে হ্যাঁ আমি খারাপ বউ ছিলাম। পুলিশের কাছে নালিশ করেছি ওর নামে অনেক, কিন্তু কোনো কাজ হয়নি। তো
পুলিশ আমার এই নিরাপত্তা দেওয়ারও কিছু নাই। আমি নিউ ইয়র্কে চলে আসছি, এতটুকু জানি যে আমেরিকান নাগরিক হিসেবে রাস্তায় হেঁটে কাজ খুঁজবো মা, কিন্তু ওই বাড়িতে ফেরত যাওয়া এত সহজ না এখন, বুঝছো? রাস্তায় হেঁটে কাজ খুঁজবো, জায়গাও একটা আল্লাহ নিশ্চয়ই মিলায় দিবে। যখন আসছি, শিখা যদি আমার হাত না ধরে দিত, আল্লাহ আমার একটা ঠাই দিয়েছে, তো বাকি জীবনও আল্লাহ কোনো না কোনো ভাবে চালিয়ে নিবে। যে আপনি মানুষ মানে দর্শকরা যেটা জানতে চাচ্ছে, আপনি খুবই আবেগ আপ্লুত হয়ে আপনার প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে নীলা ভাবি ইমন আত্মহত্যা করেনি, হত্যা হয়েছে। তোমার প্রশ্নের উত্তর আমি তোমার থামিয়ে দিয়ে বলছি। আমি একটা মহিলা যে কিনা আইসোলেটেড ছিলাম 15 ইয়ার্স, সব মানুষ থেকে, কোনো বাঙালির সাথে কথা বলতে পারি নাই, কারোর সাথে দাওয়াতে যাই নাই, কোনো কিছু করি নাই, গাড়ি চালাতে জানি কিন্তু গাড়ি নাই, ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি নাই। কারণ আমার গাড়ি কেনার পয়সা থাকলেও, পয়সা রোজগার করলেও আমি সংসারের পিছনেই ব্যয় করেছি। আমার হাজবেন্ড আমাকে কোনো পয়সা দিত না, কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। মেয়ে লোক হিসাবে সংসারের শান্তি রাখাই আমার দায়িত্ব ছিল, বাচ্চাদের দিকে তাকিয়ে করে গেছি। এখন এত বছর পরে আমি আমার সংসারে দাও লাগালাম কেন? কেন কেন সেই প্রশ্নটা আমি তোমারে করতেছি। কেন? উত্তরটা তো দিবেন আপনি। কিছু জিনিস আমার বাবা শিখিয়েছিল, নীতি, ভালো কথা, সত্য কথা বলা। ইনভেস্টিগেশন যখন চালু হয়, এটা যখন আবার চালু হয়, আমি ফেসবুকে দেখতাম, কিছু কিছু কমেন্টও করতাম। হ্যাঁ, পরে যে আমার মনে হলো যে আসামি নাম্বারে যখন আমি আসি, কিছু যদি আমি জানি, এই ঘটনা জানার পরে যে পোটলার ঘটনাটা, এটা তো আর কেউ জানে না, জানতো না আগে, আমি না বলার আগ পর্যন্ত। এই জিনিসটা জানানো উচিত ইনভেস্টিগেশনে, আর আমার সামনে আসা উচিত। আমি চুপ করে বসে থাকলে ফিলাডেলফিয়াতে কেউই আমারে খুঁজে পেত না। আপনার এই স্টেটমেন্ট গুলোর পরে আপনার ছেলে, এই যে পুটলি সংক্রান্ত, আপনার ছেলে কি বলছে? ছেলেরা আমি জিজ্ঞেস করি নাই অ্যাকচুয়ালি যে ও এটা টেস্টিফাই করবে কি না, এটা ওর মর্জি। আমার মর্জি হলো যে আমি এই কথাটা বলবো। কিন্তু সে কি আপনার সঙ্গে তার আর কোনো কথা হয়নি এইটা নিয়ে, যে আপনি এইটা যখন জানাচ্ছেন, বলছেন, তখন সে আপনাকে বলেনি যে কেন আপনি বলেছেন, কিংবা তার কি সন্দেহ, ওটার মধ্যে কি থাকতে পারে? না, এই ভিডিওর পরে ও আমার ভিডিওর পরে ওই জায়গাতেই সে আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি এটা অ্যাকসেপ্ট করেছিলাম। আবার কুমকুম ভাই যিনি যে ইমনের মামা, কুমকুম সাহেব, শুনেন, যারা এটারে হত্যা করতো না, সবাই বলে, আমি ভাবলাম যে সবাই পাগল। কেন জানেন? কারণ হলো যে পোস্টমর্টম দুইবার পোস্টমর্টম হলো, এটারে আত্মহত্যা বললো, এতবার ইনভেস্টিগেশন হলো, আত্মহত্যা বললো, কোর্ট বললো আত্মহত্যা, আমিও বলছি আত্মহত্যা। এখন যদি বলি যে হত্যার সম্ভাবনা আছে, তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। আর আমার হাজবেন্ড ওই দিন কি করছে, ওই রাতে কি করছে, আমার ভাই কোথায় ছিল, তারপরের দিন কি হয়েছে, সমস্ত কিছু তো জানা। আপনার কি জানা ছিল আমি না বলা পর্যন্ত? তা আপনি বলেন না কি হয়েছিল? কোনটার ব্যাপারে? আপনার হাজবেন্ড কোথায় ছিল, আপনার ভাই যে বললেন? আমার হাজবেন্ড আমার সাথেই ছিল, ভাইরে খুঁজছি। খুব সহজ একটা ব্যাপার, সবকিছু আগে ঠিক করে আমার সরল সিধা ভাইটারে দিয়ে কোনো না কোনো ভাবে কিছু করাইছে, আমি জানি না। আমি তো আর সাক্ষী ছিলাম না, সাক্ষী ছিলেন আল্লাহ। যে আপনি সবকিছু বন্ধু ঘুরিয়ে ফিরে সামিরার কথা বলছেন, তো আপনার কাছে কি মনে হয় সামিরাকে জিজ্ঞাসাবাদ করা দরকার? কাকে জিজ্ঞেস করবে মা? কে ওখানে ছিল? সামিরা সব জানে আপনি মনে করেন? যা হয়েছে ওই তো জানে, আর কে জানে? ও কেন কথা বলে না? ওকে হত্যা করার কারণ কি, উদ্দেশ্য কি, কেন সালমান শাহকে কেন? এটা তো ভাই আমি জানি না, একমাত্র ইনভেস্টিগেশন করলেই তো মানুষ জানতে পারবে। না, আপনার তো একটা আইডিয়া আছে, যে যেমন ধরেন আমার সাথে আপনার শত্রুতা আছে। আমি কোনো আইডিয়াতে যাব না, কারণ কি বলে এটারে, অনুমানের উপর ভিত্তি করে কথা বলো না। না, যেমন সামিরা মনে করেন তার ওয়াইফ, সামিরার সাথে আরেকজন লোকের সম্পর্ক ছিল, ওর ইন্ধনে হত্যা হতে পারে, অথবা সামিরাকে ও মেরেছে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা হতে পারে, অথবা কিছুই হতে পারে। হ্যাঁ, তবে ওরা তো সুখী ছিল না, এটা আমি জানি। আচ্ছা, ওদের সুখের সংসার ছিল না। ইমন ওরে দ্বিতীয়বার মেরেছে ওর চরিত্র খারাপ হওয়ার জন্য। আর এটা নিয়ে একটা মিটিং হয়েছিল, নীলা ভাবি ছিল, ভাই ছিল, জেনারেল শওকত ছিল, ওই মিটিং এ কয়েকজন পরিচালক ছিল, ইমন ছিল। ইমনের বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল সামিরার? এটা তো আমি জানি না ভাই। ওটা না, আপনার সাথে তো সামিরার ক্লোজ না। সামিরার সাথে যতটুকুই আমার দেখা হতো পার্লারে আসলে, এমন না যে
বেশিরভাগই কথা হতো ইমনের ছবি নিয়ে, ইমন কতটুকু প্রোগ্রেস করছে এগুলি নিয়ে। সেদিন ফেসবুকে সামিরাকে আপনি খুব শক্ত ভাষায় গালি দিয়েছেন, কারণ কি? কোন মেয়ে এরকম করে হাজবেন্ড মারা গেলে পিছে পিছে দৌড়ায় না? কি রহস্য যে দুইটা ফুপুর বাসায় থাকতে ঢাকা শহরে তোমার প্রতিবেশীর বাসায় থাকতে হয়? হোয়াট ইজ ইয়ার ফিউচার? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন আপনি এখন? এই যে কথা বললাম, তারপর যে কালকাতা থেকে চাকরি খুঁজবো আর বাড়ি খুঁজবো, আপনারা সাহায্য করেন। বাংলাদেশে ফিরে যাবেন আপনি কখনো? আর এই মুহূর্তে তো জানি না, ভাগ্যের কথা তো জানি না, ফিউচারের কথা যদি জানতাম তাহলে তো হতো। বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন কারা আছেন? নিজের বলতে তো দুইটা বোন আছে, এই জানি। আচ্ছা আচ্ছা, আর কেউ ওদের সাথে যোগাযোগ আছে? আরো মানুষ আছে যাদের নাম বলতে চাই না। আচ্ছা, আর কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। ছোটটার সাথে আছে, আচ্ছা, ছোটটার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, দেখি না 14 বছরের মতো। আপনি যে একবার মাঝখানে একবার কথা বলছিলেন যে অনেক জীবনটা খুব উশৃঙ্খল ছিল, এখন উশৃঙ্খল কি ছিল? আমি মদ খাওয়া ধরেছিলাম, তারপরে এটা বাদ দিছেন এখন? হ্যাঁ। আজকে তো আপনাকে আমরা নামাজ পড়তে দেখলাম। নামাজই তো আমাদের বাঁচিয়ে রাখছে, কোরআন শরীফ পড়াই তো বাঁচিয়ে রাখছে, আল্লাহই তো বাঁচিয়ে রাখছে। এখন আপনার লাইফস্টাইল কেমন, কি করেন আপনি? নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, কাজ করি, রান্না করি, ঘুমাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হয় এই প্রশ্ন বাজার করি, আমি শপিং করতে খুব পছন্দ করি, আচ্ছা, আচ্ছা। আমি ডিজাইনার ক্লথ পড়তে পছন্দ করি, দামি দামি কাপড়। কুমকুম সাহেব তো সেদিন আপনার প্রশংসা করেছেন যে দীর্ঘদিন পরে হলেও আমার ভাগনা আত্মহত্যা করেছিল, যে বাজারে যে একটা গুজব ছিল এটা একটু হলেও অপনোদন এটা তো হয়েছে। আমার জন্য হয় না ভাই, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমি 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 যতটুকু জানি সেই দিয়ে সামনে আসছি, বাকি কে বিশ্বাস করলো না করলো আমার কিছু আসে যায় না। মানে আপনি মূল, যদি আমি শেষ করব, আমি যদি মূল বিষয়টা এরকম করে বলি যে এই ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা আপনি নিশ্চিত নন, কিন্তু আপনি আবেগের বশে এটিকে হত্যা বলেছেন। কিন্তু আপনার ছেলে আপনাকে একটি ঘটনার কথা বর্ণনা করায় আপনার মনে সন্দেহ জেগেছে যে এটি একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আত্মহত্যা নাও হতে পারে। আপনি আসামি হওয়া সত্ত্বেও আপনি এটি মনে করেছেন যে এটি সবাইকে জানানো প্রয়োজন, বিশেষ করে সালমান শাহর মা নীলা চৌধুরীকে বিষয়টি জানানো প্রয়োজন, এটি আপনি বলেছেন। কারণ ভাবি আমিও তো মা, আমি আমি বুঝতে পেরেছি আপনি পুরো ঘটনাটার সঙ্গে খুব আবেগ তাড়িত হয়ে গেছেন এই শেষের একটি ঘটনার আপনি জানতে পেরে। সেই সঙ্গে যদি বলি, আপনি পরবর্তীতে যে বক্তব্যগুলো ঠিক এই অবস্থানের উল্টো মানে বক্তব্য দিয়েছেন, আপনি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন, অনেক কিছু, কিন্তু অনেক ঠিক বিপরীত বক্তব্য আপনি দিয়েছেন, চাপের আপনাকে করেছে। চাপ না, এত চাপ না, সুন্দর করেই বলেছে যে যা হয়েছে পিছনের দিকে এগুলি ভুলে যা, এখন থেকে ফেসবুকে বলে দেয় যে তোর একটু মেন্টাল প্রবলেম আছে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, এটি ভেবেছিলেন। এবং আমি যদি শেষ করি, তা হচ্ছে কি আপনি এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সেটি আপনি একটি সুষ্ঠু তদন্ত দেখতে চান, এবং যদি তদন্ত কর্মকর্তারা প্রয়োজন মনে করে যেন আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি সাক্ষ্য দিতে, আপনি যতটুকু জানেন আমার সব কথা মনে আছে, যে সাহায্য সহযোগিতা আপনি করতে চান, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি কোনো সাক্ষ্য দিতে চান না নিরাপত্তাহীনতার জন্য। আমি অনেক বছর যাই না তো, অ্যাকচুয়ালি আমি দেশ সম্বন্ধে কিছুই ধারণা নাই। জি, আমরা বুঝতে পেরেছি, এই তো আপনার মূল বক্তব্যটি। এবং আপনি মানসিক ভারসাম্যহীন নন, অবশ্যই না, কেউ প্রমাণ করুক তো দেখি। জি, এবং আর হীরা ভাই যেটা বলেছে, উনি কেমন করে জানে যে আমি আমেরিকাতে যদি ট্রিটমেন্ট নিয়ে থাকি, উনি কেমন করে জানে আমার সম্বন্ধে যে আমি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছি? আরেকটা জিনিস বলি, উনি কোন একটা ইন্টারভিউতে আমি শুনেছি উনি বলেছে যে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, প্রমাণ করুক তো দেখি ডিভোর্স হয়েছে। জি, এরকম অনেক কথা আসলে চলছে। আমরা আপনাকে স্টুডিওতে আপনি আসছেন, আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আপনি আবেগতাড়িত হয়ে এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছেন, কখনো মানসিক চাপে পড়েও সেটি আমাদের কাছে। শুনো মা, এত কেঁদেছি যে চোখ দিয়ে আর এখন পানি আসে না। যে যেন বাবু তাহের আপনার আর কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করবো।